কিটা কিটা আসলে একলা টাচটা শুরু করে দিছে ভেরি গুড আমরা গাড়ি কোন দুই কারণে কারেন্ট মারতো না কোন দুই কারণে গাড়ি কারেন্ট মারতো না ভেরি গুড ব্যাটারি সাবজেক্ট একটা আর এটা কারেন্ট কোন বেল ছিঁড়ে গেলে কারেন্ট মারে না কারেন্ট মারতো না কোন দুই বেল ছিঁড়ে গেলে কোন বেল ছিঁড়ে গেলে কোন দুই কারণে কারেন্ট মারতো না বেল তো ঠিক আছে কোন বেল জানি না নি পেটো আর মুখ আর না ওখানে তো টাইমিং বেল ছিঁড়ে গেলে কারেন্ট মারতো না টাইমিং বেল কই থাকে হ্যাঁ ও ঠিকই তো কইছি পেটো আর মুখ আর না হ্যাঁ আইছি নি এখন মুখ টাইমিং বেল তো কোয়ার লগে লগে চিনি লাইছি কোন জায়গা থাকে তাও চিনি লাইছি ঠিক আছে না কিন্তু কোনটার লাগি তো কিছু ভুলি গেছি হ্যাঁ এর লাগি তো কইলাম পেটো আর মুখ আর না কোন দুই কারণে গাড়ি ব্রেক ফেল হইতে পারে কিংবা ব্রেকে কাজ নাও করতে পারে ব্রেক ফেলের শক্তি নাও থাকতে পারে সাইকেল না থাকলে কি হইব একটা ধরো ব্রেকেল কম আছে আর একটা হচ্ছে ব্রেকেল নাই তখন এটা আমরা কিলা বুঝবো ধরো ব্রেকেল নাই তখন ব্রেকে কাজ করে না এটা আমরা কিলা বুঝবো কথা বুঝছো না ব্রেকের যখন আমরা চাপ দেই তখন এটা শক্তি থাকে না কোনটা এটা নিচের দিকে পালাই যাবো প্যারালাইসিসের মতো কোনো শক্তি থাকতো না তার প্যারালাইসিসের কোনো শক্তি থাকে না স্মুথলি ওলা পালা যেবা নিবে বাবা যাবে যেটা কই যাবো নিচের দিকে পালাই যাবো আর কোন দুই কারণে ব্রেকের প্যাডেল কিংবা ব্রেকের কমে যেতে পারে কিংবা ব্রেকে কাজ করতে নাও পারে কোন দুই কারণে ভেরি গুড বাকেট যদি লিক হয়ে যায় তখন কি হয় ব্রেকেল থাকতো না আর ব্রেকেল যখন বাকেট যখন লিক হইব তখনই ব্রেকের পেডেল ফালাই যাব নিচের দিকে আর যখন ব্রেকেল কম থাকবো তখনও পেডেল শক্তি থাকবো আর ব্রেক কম হইব ব্রেকের মধ্যে প্রধান অংশ কিটা ব্রেকের প্রধান অংশের নাম কিটা ওটার নাম কিটা ভেরি গুড এটার নাম বুস্টার সিলিন্ডার না আর ওটার নাম কিটা হ্যাঁ এটা কোনটার প্রধান অংশ আর এটা কিটার অংশ বুস্টার কিটার অংশ বুস্টার কিটার অংশ ট্রাফিক সিগন্যাল কয় প্রকার এটা কয় প্রকার কিটা কিটা ট্রাফিক সাইন কয় প্রকার কিটা কিটা আর হলুদ দিয়া বাংলাদেশের লাগি দা প্রস্তুতি লো বাইরে ক্যান্ডি লাগি
পথচারী পারাপার, ঠিক আছে। আর হলুদ দিয়া ও সবুজ দিয়া দীর্ঘতিতামূলক সতর্কমূলক, যেটা কয় হাবাচক। যেটা ট্রাফিক সাইন হচ্ছে 3 প্রকার, যেমন কিনা লাল, হলুদ, সবুজ। লাল দিয়া যখন একটা গাড়ি জামও থাকবো, যখন লাল বাতি জ্বলবো তখন কি করবো, একজন চালক বুঝবো স্টপ, কোন অবস্থায় সামনের দিকে অগ্রসর করা যাইতো না লাল বাতি জ্বললে। আর যদি হলুদ জ্বলে, আমরা দুইটা জিনিস বুঝাই, যদি আমরা বাংলাদেশে গাড়ি চালাই তাহলে এটা হইব প্রস্তুতি লওয়া, লাল বাতি ছাড়ার আগে হলুদ বাতি জ্বলবো, 1 মিনিটের মতো সময় পাইবো চালকে, এর ভিতরে গাড়ি স্টার্ট দেওয়া, কিংবা গাড়ির ভিতরে না থাকলে গাড়ির ভিতরে আওয়া আসলে না, জামও থাকলে আমরা অনেক সময় যাই কি পান খাওয়া যায় কি চা খাওয়া যায় কিনা, লং টাইম যদি জাম থাকে তাহলে এটারে কয় এটা লওয়া প্রস্তুতি লওয়া বাংলাদেশের হিসাব বলে। আর বাইরের কান্ট্রির হিসাব করলে কি হইব, পথচারী পারাপার। ও যে সাইন আছে বাম দিকে জেব্রা ক্রসিং, যদি রাস্তার মাঝখানে ওরকম ভাবে 8টা দাগ থাকে, রাস্তার মাঝখানে গ্যাপ গ্যাপ দিয়া যদি সাদা দাগ থাকবো, অন্য কোনো দাগ থাকতো না, যদি সাদা দাগ 8টা থাকে এটার নাম হইব জেব্রা ক্রসিং। এটার নাম কিটা, জেব্রা ক্রসিং। এটা শুধু পথচারী পারাপার লাগিয়ে দিছে, রাস্তার মাঝখান দিয়ে পথচারী পারাপার লাগিয়ে দিছে। এরকম যদি সাইন জ্বলে তাহলে হলুদ বাতি জ্বলবে। আর হলুদ বাতি যদি জ্বলে বাংলাদেশের ক্ষেত্রে কি, তো আমরা একদিকে যাই কি, একদিকে পথচারী পারাপার করে আমরা আরেক দিকে যাই কি। কিন্তু বাইরের কান্ট্রি হিসাব করলে কি হইব, যখনই হলুদ বাতি জ্বলবো একজন ড্রাইভারের নৈতিক দায়িত্ব সে গাড়ি ও জায়গাতে না ব্রেক করা। হ্যাঁ, এটা যদি আমরা না করি বাইরের কান্ট্রি তাহলে সাথে সাথে ফাইন হয়ে যাবে। আর আমরা বাংলাদেশে কিটা সিস্টেম হচ্ছে জরিমানা করা, হ্যাঁ 500-1000 টাকা জরিমানা করা, মামলা দেওয়া, ঠিক আছে না। বাইরের কান্ট্রিতে হচ্ছে পয়েন্ট হিসাব, কোন কান্ট্রি 12 পয়েন্ট থাকে, কোন কান্ট্রি 15 পয়েন্ট থাকে। কোন ব্যক্তি যদি এক লগে 12 পয়েন্ট 15 পয়েন্ট খাইলায় মানে ফাইলায় যদি, তাহলে তার ড্রাইভিং লাইসেন্স ব্যান্ড হয়ে যাবে। কোনটা লাগি ব্যান্ড হইব, মানুষ মারার লাগে কিন্তু ব্যান্ড হইতো না। সাইন গুলা যেগুলা সাইন ইম্পর্টেন্ট রাস্তার মাঝখানে, এগুলা যদি আমি না মানি তখন গিয়ে কিন্তু হইব। বাংলাদেশে কোনো ইলা আসেনি, আছে কিন্তু আমরা মানি না, প্রত্যেকটা থাকে। এগুলা কোন জায়গায় থাকবো, ব্যস্ততম রাস্তা, ঝুঁকিপূর্ণ রাস্তা, যেমন স্কুল কলেজ, হ্যাঁ অফিস আদালত আছে না, জিন্দাবাজারের মতো পয়েন্ট যেগুলা থাকে ব্যস্ততম রাস্তা, ওগুলো থাকবো জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং এর উপরে যদি কেউ উঠে, একজন চালকের দায়িত্ব হয়েছে কিটা গাড়ি স্টপ করা, যখন পথচারী পার ওই যাব তখন আবার গাড়ি রানিং করা। এটার নাম কিটা, পথচারী পারাপার বা প্রস্তুতি লওয়া। এরপর আছে কিটা, ধীর গতিতে অগ্রসর করা। হলুদ বাতি যখন জ্বলবো তখন আমার দায়িত্ব হচ্ছে কিটা, ডাইন বাম সব দিকে খেয়াল করি আস্তে আস্তে অগ্রসর হইতাম। আমরা অনেক জাম চাললো টান দিলাই না, হ্যাঁ এটা কইছে ধীর গতিতে অগ্রসর করা। আর এটা কিটা কইছে প্রস্তুতি লওয়া কিংবা জেব্রা ক্রসিং যেটা দেখো। আর এটা হইছে স্টপ। হ্যাঁ, আমরা গেছি সপ্তাহ বুঝেছিলাম গাড়ির ভিতরে কয়জনের গিয়ার লিভার থাকে, আর গাড়ি যে নষ্ট হইব কোন কারণে নষ্ট হইব, বেসিক সমস্যার লাগি নষ্ট হইব। ইঞ্জিনের কোনো কিছু লাগে গাড়ি নষ্ট হইতো না। যদি ইঞ্জিনের সমস্যার লাগি গাড়ি নষ্ট হয় তাহলে একজন চালক সর্বনিম্ন 20 থেকে 25 দিন আগে জানতে পারবো। আর যদি হঠাৎ করে গাড়ি নষ্ট হয় তাহলে কি তার লাগে হইব, বেসিক সমস্যার লাগে হইব। যেমন আমরা ইম্পর্টেন্ট হইছে ব্রেক, ইম্পর্টেন্ট কিটা ব্রেক, যেটা হচ্ছে খুব দ্রুত সময় কি হয়ে যায়, ফেল হইতে পারে, যে কোনো সময় ব্রেকে কাজ নাও করতে পারে না। এর লাগে আমরা কিটা করা, ব্রেকের প্রাথমিক কাজগুলা কিংবা গাড়ির ব্রেক কয় ধরনের থাকে, একটা গাড়িতে নরমালি কয় ধরনের ব্রেক থাকে আমরা জানি কিটা, একটা ব্রেকে চাপ দেই খালি পাওয়ার দিয়ে চাপ দেই না, না একটা গাড়িতে কয় ধরনের ব্রেক থাকে, প্যাডেল ব্রেক কোনটা আবার, আচ্ছা পাওয়ার ব্রেক। যেমন সাধারণত একটা গাড়ি যদি আপনার গাড়ি ওল্ড মডেল হয় তাহলে দরকার সাইড ধরনের ব্রেক থাকতে পারে, মানে সাইড জায়গায় ব্রেক থাকতে পারে। সর্বপ্রথম হচ্ছে পুশ ব্রেক, তারপরে হচ্ছে হ্যান্ড ব্রেক, তারপরে হচ্ছে ড্রাম ব্রেক, তারপরে হচ্ছে হাইড্রোলিক ব্রেক। কথা বুঝা গেছে? যেমন হচ্ছে পুশ ব্রেক কোন গাড়ি যাবো, এখন কোন নতুন মডেলের যেগুলো আছে এগুলা থাকবো, যেমন এখন যেগুলা গাড়ি অটো ম্যানুয়াল চালান না, সব অটো, শুধুমাত্র অটো গাড়ির মধ্যে পুশ ব্রেক থাকবো। পুশ ব্রেক থাকবো ঠিক পাওয়ার সাথে, শুধুমাত্র অটো গাড়ি। যে গাড়ি পুশ ব্রেক থাকবো ওই গাড়ির হ্যান্ড ব্রেক থাকতো না। পুশ ব্রেক কোন গাড়ি থাকবো, শুধুমাত্র অটো গাড়ির বাম দিকে। এটা হচ্ছে সিস্টেমটা ঠিক ওরকম ভাবে থাকবো, আপনি একটা চাপ দিবা ব্রেক হইব, আবার এটার উপরে দ্বিতীয় চাপ দিবা ব্রেক ছাড়িয়ে দিব। এটার নাম কিটা লেখা আছে কিন্তু পুশ ব্রেক। এটার নাম হচ্ছে হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেক কই থাকে, 2 সিটের মাঝখানে, সামনের 2 সিটের মাঝখানে গিয়ার লিভারের নিচে, এটা হয় হ্যান্ড ব্রেক। আর ড্রাম ব্রেক কই থাকে, পিছনে চাকাত। আমরা যখন ব্রেকে চাপ দেই তখন এটা কোন কাজ করে, আস্তে আস্তে যখন ব্রেকে চাপ দেই ড্রাম ব্রেকে কাজ করে। এরপরে এটার নাম হচ্ছে হাইড্রোলিক ব্রেক। আমরা যখন জোরে চাপ দেই ইমার্জেন্সি হার্ড ব্রেক যখন মারি
তখন সবার আগে হাইড্রোলিকটা কাজ করে। কথা বোঝা গেছে? ওখানে হ্যান্ড ব্রেক আর পুশ ব্রেক কয় জায়গা থাকতে পারে। হ্যান্ড ব্রেক যেটা আছে এটা আতর, এটাও কিন্তু হ্যান্ড ব্রেকের আওতাভুক্ত, কিন্তু এটার নাম কিটা পুশ ব্রেক। কোন গাড়ি থাকবো আতর, কোন গাড়ি থাকবো পাও। তবে খেয়াল করতে হবে যে গাড়ি অটো গাড়ি, যে গাড়ি অটো নিউ মডেলের যেগুলা, এগুলোর ভিতরে পাও ব্রেক থাকতে পারে। যদি আমার গাড়ির ভিতরে আতো হ্যান্ড ব্রেক নাই তাহলে কি 100% শিওর পাও আছে। হ্যাঁ, যদি পাও থাকে তাহলে কিন্তু আতো থাকতো না, আর আতো থাকলে পাও থাকতো না। আর ম্যানুয়াল গাড়ি যদি আমরা হিসাব করি, নরমাল নিজে গাড়িগুলা সব গাড়ির ভিতরে হ্যান্ড ব্রেক থাকবো। তো টোটাল হ্যান্ড ব্রেক থাকবো কয় প্রকার? 3 প্রকার। আমি এই ব্রেক বাদ দিলে কয় প্রকার থাকলো? 3 প্রকার ব্রেক থাকলো। আমার গাড়ি আমি তো আর সবাই তো আর নিউ মডেল গাড়ি চালাইতাম না, নরমাল গাড়ি চালাই। তাহলে এটার ভিতরে থাকলো এটা সাবজেক্টটা বাদ। হ্যান্ড ব্রেক কয় জায়গা থাকতে পারে? শুধুমাত্র হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেক টোটাল 6 জায়গা থাকতে পারে। 1 নাম্বার হচ্ছে আতো, 2 নাম্বার হচ্ছে পাও, 3 নাম্বার হচ্ছে স্টিয়ারিং হুইলের সাথে লাগাই থাকতে পারে। ওখানকার হাইএক্স যেগুলো আছে নোয়া, ওগুলোর ভিতরে থাকতে পারে। আর ওখানকার যে গাড়িগুলা ইলেকট্রিক যেগুলা, এগুলো হচ্ছে ইলেকট্রিক চুইজের মতো থাকতে পারে। আমরা ইলেকট্রিক চুইজ অন অফ করি না, ঠিক ওরকম ভাবে একটা অন অফ চুইজ থাকবে আপডেট মডেলের যেটা আইব। কথা বোঝা গেছে? অনেক গাড়ি চাবি ছাড়া স্টার্ট হয়, ব্লাডের সাহায্যে স্টার্ট হয়। আবার অনেক গাড়ি ব্রেকের চাপ না দিয়ে রাখলে স্টার্ট হতো না, আপডেট না নেই এগুলা। হ্যাঁ, গাড়ি ব্রেক ফেল যে কোনো সময় করতে পারে, ব্রেক ফেল করতে পারে না। আগে যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হইতো তখন প্রধান ইস্যু আসতো কিনা, ড্রাইভার হয়তো ব্রেক ফেল হয়ে গেছে। হ্যাঁ, ব্রেক ফেল হইব, গাড়ি অ্যাক্সিডেন্ট হইব, ঠিক আছে না? কিন্তু কেন কম আর বেশি, যদি জানা থাকে কম আর জানা না থাকলে বেশি। যারা নতুন তারা উত্তর দেওয়ার দরকার নেই। যেমন আমার গাড়ির ভিতরে ব্রেক ফেল হবার প্রধান কারণ, হ্যাঁ, আমার যে কোনো গাড়ি হোক, এবারে মার্সিডিজ গাড়ি হোক আর যেটা হোক, হ্যাঁ, ওরকম ভাবে একটা ইয়ে থাকে লাল, এটা কয় বুস্টার, বুস্টার থাকে। এটা হচ্ছে ব্রেকের প্রধান অংশ। আমরা যখন যে কোনো গাড়ি অটো আর ম্যানুয়াল ব্রেকে যখন চাপ দেই, আমরা কি তার পেডেল উঠাই আনিনি, অটোমেটিক্যালি উঠিয়ায়, কিতা উঠিয়ায় শক্তিতে উঠিয়ায়। হ্যাঁ, ও শক্তিটা তৈরি করে মাস্টার সিলিন্ডার থেকে। যখন দেখবা আপনার গাড়ির চলন্ত অবস্থায় আমরা তো ব্রেক চাপ দেই, চাপ দেওয়ার পরে তো নির্দিষ্ট জায়গা গিয়ে থামি যায়, এরপর তো আর যায় না। হ্যাঁ, যখন গিয়া থামি যায়, কিন্তু এখানে যেখানে থামার কথা এখানে যদি না থামি আরো ভিতরের দিকে যায় পেডেল, তখন বুঝবা বুস্টারের সমস্যা আছে। আমরা যারা ব্রেকে চাপ দিই না, চাপ দেওয়ার সাথে সাথে একবার নির্দিষ্ট জায়গা দিয়ে থামি যায়, তার সীমানা দিয়ে থামি যায়, 1000 টেলা দিলেও যায় না। তখন এই জায়গায় যখন না থামবো, তখন আরো যখন নিচের দিকে যাইবো কি, তখন বুঝতে পারবো বুস্টারের সমস্যা আছে। তখন ব্রেকে কিন্তু খাস কম করবো, ব্রেক পেডেল নিচের দিকে বেশি যাইবো কি, একবারে গিয়ে বডির সাথে লাগিয়ে দিব। যদি বডির সাথে লাগে তাহলে বুঝবা বুস্টারের সমস্যা আছে। বুস্টারের কাজ হচ্ছে শক্তি করা, শক্তি আটকে রাখা, বাতাস সাপ্লাই করা। হ্যাঁ, যে আমি যখন পুশ করলাম তখন এক জায়গা গিয়ে তারা আটকে রাখে নিল। বুস্টারের কাজ কিটা? বাতাস সাপ্লাই করা। যেমন ওখান থেকে এটা বাতাসের পাইপ থাকে, যদি ও পাইপর কিংবা ওখানের ভিতরে যদি সমস্যা হয়, এখানে ভিতরে একটা নজল থাকে। হ্যাঁ, এটা কিটা থাকে? নজল থাকে, এটার দ্বারা বাতাস সাপ্লাই করে। যখন এটা বাতাসের সমস্যা হয়ে যাব কিংবা তার ভিতরে যখন সমস্যা হইব, তখন আপনার পেডেল ভিতর দিকে যাবে। অর্থাৎ ক্লিয়ার, ভিতরের দিকে যাইব। আগে তো আমার এটা চাপ দিছি, চাপ দিয়ে এক জায়গায় থামি গেছে, যখন বুস্টারের সমস্যা হইব তখন একবারে নিচের দিকে যাইব কি পেডেল, একবারে গিয়া বডির সাথে, গাড়ির যে নিচের যে বডি আছে ওটার সাথে লাগিয়ে যাবে। কথা বুঝা গেছে? আউকা মাস্টার সিলিন্ডার, এটার নাম হচ্ছে মাস্টার সিলিন্ডার। যদি আমার গাড়ি অটো হয় তাহলে ওরকম একটা ডিব্বা থাকবো গাড়ি, ঠিক ও কালা কাভারের সাথে লাগাই যাবো। কই লাগবো? ও কালা যে কাভার আছে বুস্টার, বুস্টারের লগে লাগাই থাকে, এটার নাম হচ্ছে মাস্টার সিলিন্ডার। ঠিক ওরকম ভাবে থাকবো, এটার নাম হইব মাস্টার সিলিন্ডার। যদি আমার গাড়ি ম্যানুয়াল হয় তাহলে ওরকম ভাবে দুইটা ডিব্বা থাকবো, দেখিতা, একটা হচ্ছে মাস্টার সিলিন্ডার, একটা হচ্ছে ক্লাস সিলিন্ডার। কথা বোঝা গেছে? যদি ম্যানুয়াল হয় ক্লাস সিলিন্ডার, আর অটো হইলে মাস্টার সিলিন্ডার। যদি আমরা সহজে বুঝাই, ব্রেক সিলিন্ডার, ক্লাস সিলিন্ডার। কথা বোঝা গেছে? যদি আমার গাড়ি ব্রেক সিলিন্ডার, ক্লাস সিলিন্ডার, আমার গাড়ির ভিতরে অয়েল দিতে হইব। নরমালি সাধারণত অয়েল চেক করতে হইব, অয়েল ডালতে হইব। ও অয়েলটা যখন এটার ভিতরে পরিপূর্ণ লোড থাকবো, তখন আমার ব্রেক ইজিলি কাজ করবো। যখন এটার ভিতরে যে কোনোটার ভিতরে ক্লাস হোক ব্রেক হোক, যদি এটার ভিতরে অয়েল কমে যায় তাহলে আমার গাড়ি ব্রেকে কাজ কম করবো, আমার গাড়ি ক্লাসে চাপ দিলে কাম কম করবো। একটা হচ্ছে অয়েল কমে যাওয়া, একটা হচ্ছে অয়েল না থাকা। কিটা না থাকা? অয়েল না থাকা। যদি অয়েল না থাকে কিটা সমস্যা হইব? যদি ব্রেক কম হইতো না, ব্রেক হইতো না, একবারে যদি অয়েল না থাকে ব্রেক হইতো না টোটালি, তখন পেডেল কিলা থাকবো
প্যারালাইসিসের মতো থাকবো, নিচের দিকে ফালাইতে হবে, কোনো অবস্থায় উঠতো না। যেন ওখানে ফেডেল আছে না নি, আমি যে উঠে ওই যে ব্রেক ফেডেল, এটা যখন আমরা চাপ দিই গিয়ে থামি যায়, যখন এটা ব্রেক সেন্টারে অয়েল থাকতো না তখন ব্রেক ফেডেল নিচের দিকে ফালাইতে থাকবো, আর উঠতো না। হ্যাঁ, এটা কি তার লেগে উঠতো না? অয়েল কোন কারণে থাকতো না? ভেরি গুড। ওরকম ভাবে এটা বাকেট থাকে। এটা এমন একটা জিনিস, ওষুধটা জিনিস যদি লিক হয়ে যায় আপনার গাড়ি অচল হয়ে যাবে, মানে ব্রেকে কাজ করতো না। কিংবা ক্লাসের বাকেট যদি ওরকম ভাবে লিক হয়ে যায় আপনার গাড়ি ক্লাসে কাজ করতো না। ক্লাসও যদি কাজ না করে, ব্রেকে যদি কাজ না করে, আপনার গাড়ি লিয়ে বাইরে বানি। হ্যাঁ, ব্রেকের বাকেট কোন সময় লিক হয়ে যেতে পারে? যে কোনো সময়, যে কোনো সময় লিক হইতে পারে। তবে লিক হইবার প্রধান কারণ কি? আমরা যখন ক্লাস ছাড়ি তখন ঠাস করে ছাড়ি দিই, ছাড়ি না নেই? ক্লাস যখন আমরা ছাড়ি ঠাস করে ছাড়ি দিই, হ্যাঁ, তখন গিয়ে কিন্তু বাকেট টিপে প্রেসার পড়ে। বাকেট টিপে কিলা প্রেসার পড়ে? ক্লাস যখন ছাড়ি আমরা ঠাস করে ছাড়ি দিই, তখন কিন্তু বাকেট টিপে প্রেসার পড়ে। আর এই বাকেট যদি লিক হয়ে যায় আপনার গাড়ির ভিতরে 1 ফুটাও অয়েল থাকতো না। ঠিক আছে, 1 ফুটাও অয়েল থাকতো না। এটা যদি লিক করে একজন চালক কোন দিকে পাইবো, কিলা বুঝবো? ঠিক আছে না নি? আউকে আমরা মাস্টার সিলিন্ডার দিয়ে বুঝি। মাস্টার সিলিন্ডার বাকেট যদি লিক করে ব্রেক অয়েল একটুকু থাকতো না। ব্রেক অয়েল যদি না থাকে গাড়ি ব্রেক হইতো না। এটা বুঝা গেছে? আর ব্রেক অয়েল যদি না থাকে আপনি কিলা বুঝবা? 1 নাম্বার হচ্ছে ফেডেলের কোনো শক্তি থাকতো না। 2 নাম্বার হচ্ছে বাকেট লিক করার প্রধান কারণ হচ্ছে আমরা যখন ব্রেকে চাপ দিই তখন স্মুথলি চাপ দেওয়ার কথা, কিন্তু আমরা চাপ দিই কিলা? জুড়ে চাপ দিই। জুড়ে যখন চাপ দেই পুরা ইঞ্জিনের উপরে প্রেসার পড়ে, পুরা ইঞ্জিনের উপরে প্রেসার পড়ে। যখন আমরা জুড়ে চাপ দিই তখন আমরা বেল্টে গুলাতে প্রেসার পড়ে। গাড়ির ভিতরে আরো বেল্ট আছে, বেল্ট গুলাতেও কিন্তু প্রেসার পড়ে। এর লাগে আপনার দায়িত্ব হচ্ছে যখন আপনি ব্রেক করবা তখন কিটা করা? স্মুথলি। প্রয়োজন যখন আমার উঠবো তখন হার্ড ব্রেক করা, প্রয়োজন ছাড়া হার্ড ব্রেক কোন অবস্থায় করতাম না। তাহলে কি করবো? মাস্টার সিলিন্ডার বাকেট যেতেই পারে। আর বাকেট যদি যায় কি যে কোনো সময় যাইবো, চলন্ত অবস্থাও যাইতে পারে, বন্ধ অবস্থাও যাইতে পারে। কথা বোঝা গেছে? বাকেট যদি যায় কি, তবে বেশিরভাগ সময় চলন্ত অবস্থা যায়। আপনি সকালে গ্যারেজ থেকে বার করলা গাড়ি, খালি গ্যারেজ থেকে রাস্তা টানছে, বাকেট যেতেই পারে। কিংবা আপনি চলন্ত অবস্থায় স্কুলে যাইরা বাকেট যেতেই পারে। যে কোনো অবস্থায় যখন দেখবা চলন্ত অবস্থায় ব্রেকে কাজ করে না, ব্রেকের কোনো শক্তি নাই, ব্রেক প্যাডেলের কোনো শক্তি নাই, ব্রেক প্যাডেল আছে না যেটা আমরা পাওয়ার চাপ দিই, এটা যখন কোনো শক্তি থাকতো না তাহলে বুঝতে হবে আপনার বাকেট লিক করে নিছে 100% শিওর। বাকেট যদি লিক করে অয়েল থাকতো না। আর বাকেট 3 দিকে লিক করতে পারে। কয় দিকে? 3 দিকে। সর্বপ্রথম হচ্ছে ও যেটা পাইপ আছে এখান থেকে লিক করতে পারে। 2 নাম্বার হচ্ছে আমার প্যাডেলের ভিতরের দিক, ও যে প্যাডেল উপর দিকটা ভিজা থাকতে পারে। হ্যাঁ, 3 নাম্বার হচ্ছে হুইল সিলিন্ডার, ও যে যেটা দেখায় এটা নাম হচ্ছে হুইল সিলিন্ডার। এটা কই থাকে? পিছনে চাকা থাকে। এটা পিছনে চাকা ভিতরের দিকে থাকে। আপনি যদি দুই দিকে টুকাইয়া কোনো দিকে পাইন না তাহলে আপনি 100% শিওর থাকতে হবে কই আছে? হুইল সিলিন্ডার দিকে। হুইল সিলিন্ডার ভিতরে ওরকম ভাবে আরেকটা বাকেট আছে, ওটার ভিতরে কিন্তু আলাদা বাকেট আছে ওরকম ভাবে। হ্যাঁ, যখন এটা বাকেট লিক হয়ে যাবে তখন পিছন দিকে লিক করব, তখন কিন্তু অয়েল থাকতো না। কথা বোঝা গেছে? এটা কোন সময় হুইল সিলিন্ডারে কোন সময় ইউজ করব? লিক হইতে পারে। হুইল সিলিন্ডার যখন ক্লাসের বাকেট লিক হইব তখন বোঝা যাবে। ক্লাসের বাকেট সাধারণত হুইল সিলিন্ডার দিয়ে লিক হয়। কথা বোঝা গেছে? আর ব্রেকের বাকেট সাধারণত কি হয়? প্যাডেল, প্যাডেল আছে না, ওই যে প্যাডেল, ও প্যাডেল দিয়ে গামিয়া গামিয়া অয়েল পড়বো। কথা বোঝা গেছে? প্যাডেল দিয়ে গামিয়া গামিয়া অয়েল পড়বো। আর সাথে নাইলে আমার পাইপের দিয়ে অয়েল পড়বো, ওই যে পাইপ আছে ও পাইপে দিয়ে অয়েল পড়তে পারে। তাহলে এটার নাম কি? মাস্টার সিলিন্ডার। ব্রেকের বাকেট যদি লিক হয় কিলা বুঝবো? প্যাডেলের কোনো শক্তি থাকতো না, সিলিন্ডারের ভিতরে কোনো অয়েল থাকতো না। হ্যাঁ, চলন্ত অবস্থায় আমার গাড়ি ব্রেক ফেল করে নিছে, নতুনটা, পুরাতন কেউ না। আমার গাড়ি কিটা? ম্যানুয়াল। কিটা গাড়ি? ম্যানুয়াল গাড়ি চলন্ত অবস্থায় ব্রেক ফেল করে নিছে, শেষ জানি। তখন আমি যেরকম হাই রোডে স্পিড কত? আমার 100 স্পিড, কত? 100 স্পিড। তখন আমার গাড়ি কত? 100 স্পিড। সামনের গাড়ি থেকে আমার গাড়ি যেরকম আধা কিলোমিটার ডিফারেন্ট, ম্যানুয়াল গাড়ি আমার। তখন আমি কিটা করতাম? 100 স্পিডে যদি কেউ মারি টুকে পাওয়া যাবে না, আমি যে মারবো আমার টুকে পাওয়া যাবে না। শুধু নতুনটা, পুরাতনটা কেউ মুখ দিয়ে কিচ্ছু বার করবে না। ধরো এক্সাম্পল, আমার কোনো ব্রেকে কাজ করে না, হ্যান্ড ব্রেক, পুশ ব্রেক, হাইড্রোলিক ব্রেক, কোনো ব্রেকে কাজ করে না। ক্লাস করে কিটা করতাম?
কিলা গিয়ার কমায় কন্ট্রোল আনব আমার এখানে সময় আছে মাত্র 30 সেকেন্ড আর তো আছে 30 সেকেন্ড সময় গাড়ি গতি কত 100 এখানে আমি কিলা গাড়ি গতি কমবো एक्सेलरेटर চাপ দিলে গাড়ি গতি বাড়ে না কমে লাঠিতে আসলে ওখানে রাখা ক্লাসে চাপ দিলে কি তা গাড়ি গতি কমে যায় না সময় কতক্ষণ আছে 30 সেকেন্ড গতি কত 100 30 সেকেন্ড যদি যাও আমি 100 গতি বুঝায় নি কতক্ষণ চোখের পলক ফালাইবা গাড়ি গেছে গিয়া কথা বুঝছো নি এটা হচ্ছে একটা টেকনিক দেখি দা ব্রেক ফেল করতে পারে না নি যদিও গাড়ি হয় আইডলিক যেগুলা গাড়ি আছে ওখানকার যদি গাড়ি যেগুলা আছে এগুলা ব্রেক ফেল করলে কোনো সমস্যা নাই একটা ব্রেক ফেল করছে আর 5-6টা চাকার মধ্যে ব্রেক ফেল আছে আর ওখানকার যেগুলা হাইড্রোলিক গাড়ি থাকে এগুলা ইলেকট্রিকের সাহায্যে ব্রেক হয় কারণ আপনি যদি নরমাল গাড়ি চালান তাহলে কি তা করতে কিন্তু গাড়ি থাকতে হইব ম্যানুয়াল অটো লইতে ব্রেক ফেল হইতে পারে না নি গাড়ি ব্রেক ফেল হয়ে গেলে কি তা করতে ও তুমি কো एक्सेलरेटर চাপ দিলে গাড়ি গতি কমতো না গাড়ি গতি বাড়বো एक्सेलरेटर চাপ ক্লাস চাপ দিলে গাড়ি গতি আহামরি ভাবে কমতো না হ্যাঁ ক্লাস চাপ দিলে কমবো 1 সেকেন্ড থেকে কম সময় আস্তে আস্তে কমবো ক্লাস চাপ দেওয়া মানে কি তা এখন চালক নিয়ন্ত্রণে গাড়িটাই আমরা ক্লাস চাপ দিয়ে ব্রেক করি ক্লাস চাপ দিয়ে গিয়ার লাগাই কিটা লাগে লাগাই যাতে স্মুথলি সবকিছু হয় হ্যাঁ ও আচ্ছা তখন আমরা গাড়ির কত নাম্বার গিয়ার থাকতে পারি 100 যদি স্পিড থাকে 60 নাম্বার গিয়ার থাকতে পারে এক্স্যাক্টলি ঠিক আছে ভেরি গুড এখানে লাগাইতাম কিছুটা কমবো নেই এখন কথা বুঝছেন নি তার কত হয়েছে ওখান 1 নাম্বার গিয়ারে গাড়ি কত স্পিডে চলে 0 থেকে 20 চলে না যদি 0 থেকে 20 চলে তার মানে আহামরি স্পিড নেই আহামরি কিন্তু স্পিড নাই তখন আমার গাড়ি কত আসলো 100 স্পিড খুব আস্তে আস্তে চলে খুব স্পিডে চলে 100 স্পিডে যদি গাড়ি চলে তাহলে খুব স্পিডে চলে আপনি মারতে আসলা কত গিয়া 100 গিয়া কিতা লাগি মারছেন ব্রেক ফেলে ব্রেকে কাজ না করার কারণে মারছেন কিন্তু এখানে গিয়া আপনি মারবা 20 এ এলা কতটুকু দিন মারবা একটু আস্তে মারবা হ্যাঁ ক্ষতি হইতে একটু বেশি 100 স্পিডও অন 20 স্পিডে মারলে ক্ষতি হইব কম অন এটা কিতা লাগি করব এটা আমরা 1 নাম্বার গিয়া লাগাইতে পারি আমার ব্রেক ফেল হইছে ক্লাস ফেল হইছে নি ক্লাসের বাকেট লিক করছে নি লিক করছে কিতা ব্রেকের বাকেট एग्जांपल আমার আর কিছু ব্রেক আছে আমি ধরলাম আমার কোনো ব্রেকে কাজ করে না হ্যাঁ তাহলে আমার গাড়ি গতি আসলো 100 যখন যদি আমি 1 লাগাইলাই তাহলে গাড়ি খারাপ ব্রেক হয়ে যাবে খারাপ ব্রেক হইব সর্বোচ্চ 10 সেকেন্ড কিংবা 5 সেকেন্ড এর ভিতরে গাড়ি ব্রেক হইব ঠিকই মানে গতি কমবো কমিয়া 20 স্পিডে চলবে থামতো না কিন্তু কত স্পিডে চলবো 20 স্পিডে চলবো এর লাগে একজন চালকের দায়িত্ব কিটা যে কোনো পরিস্থিতি স্টার্ট বন্ধ না করা কিটা বন্ধ না করা স্টার্ট বন্ধ না করা মানে আপনি যদি একবার ব্রেকে কাজ করেন না আর আপনি চাবি দিয়ে স্টার্ট বন্ধ করে নিয়েছেন আগে বাঁচার সম্ভাবনা আসলো তখন আর বাঁচার সম্ভাবনা থাকতো না কেন থাকতো না যখন একজন চালক স্টার্ট বন্ধ করে লিব ইনেক্টর সুইচ অফ করে লিব তখন স্টার্টিং এর পুরো জাম হয়ে যাবে এরকম আপনি স্টার্ট বন্ধ করছেন তখন আপনি ডাইনেটা মুড়া দিবা স্টার্টিং হুইল লক হয়ে যাবে এতে যে কোনো গাড়ি হোক একবারে বাঙ্গা সাঙ্গা যদি গাড়িও থাকে স্টার্টিং হুইল লক হয়ে যাবে অটোমেটিক স্টার্টিং হুইল লক হইলে আপনি মুভ করতে পারবেন হ্যাঁ এখন আপনি বাসাইতা না স্টার্টিং হুইল লক ভাঙাতা কোনটা ভাঙতা তাহলে যে কোনো পরিস্থিতি নরমালি থাকা মানে কিটা আপনি যদি অ্যাক্সিডেন্ট করবা যে কোনো একটা উপায় থাকবো অ্যাক্সিডেন্ট হয়তো বা ব্যক্তি আল্লাহ তাআলার উপরে কিন্তু আমি যদি জানি হ্যাঁ তাহলে আমার জিনিসটা হইতে আসলে কিটা বড় হইয়া কিন্তু হইব ছোট হইয়া গাড়ি কটা জিনিস যারা চলে জানো কইছিলাম 60টা জিনিস কিটা ভেরি গুড যেমন হয়ে গেছে গাড়ি 60টা জিনিস আছে
যদি মনে হয় আমরা 100 স্পিডে গাড়ি ব্রেক করি, হ্যান্ড ব্রেকে কাজ করে, বলতে আমি গিয়ার না ইয়ে করে হ্যান্ড ব্রেক চাপতে পারবো? অবশ্যই হ্যান্ড ব্রেকে আমি চাপ দিতে পারবো, তবে আস্তে আস্তে। হ্যান্ড ব্রেকে যে চাপ দিব, এটা যদি আমি চাপ দিই অনেক সময় গাড়ি উল্টে যাবার সম্ভাবনা থাকবো বেশি, স্পিড খুব বেশি থাকবো। হ্যান্ড ব্রেকের সম্পর্ক হচ্ছে পিছনের চাকার সাথে। আমরা যখন হ্যান্ড ব্রেক তুলি না, আমরা যখন হ্যান্ড ব্রেক তুলি এটা হচ্ছে কেবলটা টাকে লাগাই ঠিক পিছন চাকার ড্রাম ব্রেকের সাথে। হ্যান্ড ব্রেকের সম্পর্ক হয় পিছনের সাথে, ড্রাম ব্রেকের সাথে। আর আমরা যখন হ্যান্ড ব্রেক মারবি, চাপ দিব, তখন কিন্তু এটা অটোমেটিকলি উঠে যাবো, গাড়ি ঘুরে যাবো লাগালো। স্পোর্টস কার দেখায় না নি, 1 নাম্বার গিয়ার আনার পরে হ্যান্ড ব্রেক প্রয়োজনও নাই, তখন চাইলে আনতে পারি, তখন কিন্তু আর অ্যাক্সিডেন্ট হইতো না, গাড়ি উল্টিত না। কিন্তু হ্যান্ড ব্রেক আনার সিস্টেম আছে। হ্যান্ড ব্রেক যদি আমি স্মুথলি আনি, আমি কেন কইছি সময় আমার কাছে আছে 50 সেকেন্ড 20 সেকেন্ড এক্স্যাক্টলি, এর ভিতরে যদি আমি হ্যান্ড ব্রেক চাপ দিই, সেটা আমার গাড়িতে উল্টে দিব 100% শিওর। আমরা অটো গাড়ি সাবজেক্টটা বুঝাইছিলাম না, অটো গাড়ি যদি এটা করা যায় কি তৈব, গাড়ি উল্টে যাব। এর লাগে আমরা অটো গাড়ি সাবজেক্টটা আনছি না, আমরা আনছি কিটা ম্যানুয়াল গাড়ি সাবজেক্ট। আমি কইছি কিটা কোনো ব্রেকে কাজ করে না, এক্সাম্পল কইছি। এক্সাম্পল, আমি নরমাল গাড়ি চালাই, আমার হ্যান্ড ব্রেক ভালো না। হ্যান্ড ব্রেক যদি ভালো না থাকে তো আমি কিটা করতাম, গিয়ার শিফটিং করতাম। আমি হ্যান্ড ব্রেক ইউজ করতে পারি তখন যখন দেখলাম আমার গাড়ি ব্রেক কাজ করে না, গাড়ি গতি 20 হ্যাঁ কিংবা 30-20 এর ভিতরে আছে গাড়ি গতি, তখন আমি হ্যান্ড ব্রেক কাজ করতে পারি। কিন্তু আমার গাড়ি স্পিড করতে 100, টু মাচ। 100 স্পিডে কিটা আমরা যখন ড্রাইভিং শিখাই 40 স্পিডও দিলে আমরা কই জায়গাবে, আর এখানে কত 100 স্পিড, টু মাচ স্পিড। হাই রোডে যদি আমি 100 স্পিডে গাড়ি চালাই, বুলেট জেলা যায় ওলা যাইব গাড়ি, বুলেট জেলা যায় ওলা যাইব, চিনি না, বুঝছো না? এর লাগে আমার কিটা যে কোনো পরিস্থিতি ফলে কিটা না করা, হ্যান্ড ব্রেক যেটা কইছি, হ্যান্ড ব্রেক কিটা কইছি, হ্যান্ড ব্রেক টানতে পারি তখন, যেমন বাতাস, তেল, গ্যাস, পানি, কারেন্ট, বাতাস খেয়াল করতে হইব। ও সাইডটা জিনিস ছাড়া অটো ম্যানুয়াল গাড়ি যদি হয়, এই সাইডটা জিনিস ছাড়া গাড়ি চলতো না। সর্বপ্রথম হচ্ছে পানি, এরপর হচ্ছে কারেন্ট, তারপর হচ্ছে বাতাস, তারপরে কিটা তেল বা গ্যাস, যে কোনো একটা জিনিস। গাড়ি চলে 60টা জিনিস দ্বারা, আর গাড়ি চালাইতে লাগে 5টা জিনিস। আচ্ছা, চালাইতে আর 5টা জিনিস মোটামুটি সবার মুখস্থ হয়ে গেছে, যেমন তেল, গ্যাস, কারেন্ট, পানি, বাতাস। কারেন্ট যে সাবজেক্ট আছে, কারেন্টের সাবজেক্ট আছে 2টা। কারেন্টের সাবজেক্ট কটা? 2টা। একটা হচ্ছে বেল্টের কারণে কারেন্ট মারতো না, একটা হচ্ছে ফিউজের কারণে কারেন্ট মারতো না। গাড়ি ইলেকট্রিক্যাল ফিউজ আছে কিংবা ব্যাটারি কোনো প্রবলেম হইতে পারে, ওটা হচ্ছে ও 2টা কারণে গাড়ি কারেন্ট মারতো না। আমরা হিসাবটা হইব বেল্টর, হিসাবটা হইব বেল্টর। বেল বুঝার আগে আমার ইঞ্জিনের প্রাথমিক ধারণা লইতে হবে, ইঞ্জিন সম্বন্ধে আমার প্রাথমিক একটু ধারণা থাকতে হবে। গাড়ির ভিতরে বহু রকম ইঞ্জিন আছে না নি? আমরা গাড়ি কিন্তু এক প্রকার নেই, এক প্রকার নাই, তাহলে বেল্টও কিন্তু এক প্রকার হইতো না, বেল এক প্রকার হইতো না, বেল থাকবো 2টা প্রকারে। গাড়ি ইঞ্জিন আছে টোটাল 3টা প্রকার। কটা প্রকার? 3টা প্রকার। যেমন এখানে আছে 3টা প্রকার ইঞ্জিন না নি? এটা হচ্ছে বিভিটিআই ইঞ্জিন, এটা হচ্ছে এফআই ইঞ্জিন, আর একটা থাকে কার্বোরেটর ইঞ্জিন। মানে হচ্ছে কার্বোরেটর একটা খালা, ওই যে বডিটা আছে এটা খালা থাকে, একবারে বডি খালা থাকে, এটা কি থাকে কার্বোরেটর ইঞ্জিন। আর যদি ওরকম ভাবে বডি সিলভার কালার থাকে, এটা কি থাকে এফআই ইঞ্জিন। আর তখনকার যে গাড়িগুলো আছে এগুলোর ভিতরে থাকে ওরকম ভাবে খালা, কিন্তু লেখা থাকবো বিভিটিআই ইঞ্জিন। এটা লেখা থাকবো বিভিটিআই। কথা বোঝা গেছে? যেমন এটার মধ্যে 1300 সিসি থাকতে পারে, কিন্তু বিভিটিআই যে ইঞ্জিন হবে এটা 1500 সিসি 1700 সিসি থাকতে পারে। কথা বোঝা গেছে? বিভিটিআই ইঞ্জিন ধারণ ক্ষমতা, শক্তি ক্ষমতা বেশি। যদি ওরকম ভাবে বিভিটিআই ইঞ্জিন হয়, তাহলে একটা বেল থাকবো গাড়ির ভিতরে। কটা বেল থাকবো? একটা। ওই যে একটা বেল্ট আছে না, ওই একটা বেল দিয়ে সব পিছনে ঘুরান। যদি আমার গাড়ির কার্বোরেটর ইঞ্জিন হয়, তাহলে 3টা বেল থাকবো। সরি, এফআই ইঞ্জিন যদি হয় 3টা বেল থাকবো। কটা বেল? 3টা। ঠিক গাড়ি নর্মালি ওরকম 3টা বেল থাকতে পারে, যেরকম ভাবে বেল দেখাইলাম ঠিক ওরকম ভাবে বেল থাকবো। কটা বেল? 3টা বেল। হ্যাঁ, 3টা বেল যদি থাকে তাহলে 3টা বেল আলাদা আলাদা কাজ, আলাদা কাজ জানি। আর এখানে যদি একটা বেল থাকে তাহলে একটা বেল্টের সবের কাজ। যেমন অটো গাড়ি আমরা হিসাব যেটা করি, যেমন অটো গাড়ি সিস্টেম হচ্ছে একটা ফিউজ ফাটি গেলে শেষ, বই থাকো, ও ফিউজ লাগাও এ চলবো, আর ফিউজ না লাগাইলে চলতো না। যেমন অহংকুর যে গাড়িগুলো আছে এগুলো অটো গাড়ি, যেগুলো এগুলো ফিউজের দ্বারা চলে, ইলেকট্রিকের সাহায্যে। কারণ ইলেকট্রিকের একটা কাট আউট যদি কাটি যায়, কারেন্ট আইব নি আস্তা দিন বাসাত, আইতো না। ঠিক গাড়ির ক্ষেত্রে কিন্তু অটো গাড়ি অহংকুর যে গাড়িগুলো আছে, একটা ফিউজ কাটে গেলে নানান রকমের সমস্যা দেখা দিতে পারে। ঠিক আছে না? আমরা যদি বেল বুঝি,
বেল্টের কাজ কিটা? বেল্টের কাজ কিটা? হ্যাঁ, সর্বপ্রথম হইছে বেল্ট বুঝার আগে আমরা বুঝছি ইঞ্জিন। কোন ইঞ্জিন? বিবিটি ইঞ্জিন যদি হয় একটা বেল্ট থাকবে, আর এফআই যে ইঞ্জিন হয় তাহলে তিনটা বেল্ট থাকতে পারে। তিনটা বেল্ট আউটা হিসাব ধরি কোন গাড়ি কোন দুই কারণে কারেন্ট মারতো না জানি। সর্বপ্রথম হইছে ব্যাটারি যদি প্রবলেম থাকে, ব্যাটারি দুই ধরনের থাকতে পারে। কয় ধরন? দুই ধরনের থাকতে পারে। জাই ব্যাটারি, জেল ব্যাটারি যেটা আমরা কই। পানি ব্যাটারি হইলে এটা কি তা করতে হবে, 1 সপ্তাহ 10 দিন পরে পরে পুরা সবটি নাট খুলিয়া দেখতে হবে ডিস্ট্রিবিউটর আছে কিনা। ডিস্ট্রিবিউটর যদি থাকে তো ঠিক আছে, আর না থাকলে কম থাকলে পুরাইতে হবে। আর ফিলাপ থাকলে তো পুরাই লাগতো না। আর ড্রাই ব্যাটারি কিটা পুরানি কোনো প্রয়োজন নাই, আলাদা সার্ভিস দেওয়া থাকবো তার। তো ব্যাটারি ভিত্তিক কোনটা ভালো? ফানি ব্যাটারি ভালো, মোটামুটি ফানি ব্যাটারি ভালো। হ্যাঁ, আচ্ছা ব্যাটারি কাজ হচ্ছে কিটা? কারেন্ট উৎপাদন করা। আর ও যে এখানে আছে চার্জিং ডায়নামা, এটা কাজ হচ্ছে কারেন্ট সাপ্লাই করা। যেমন ওটা দেখা চার্জিং ডায়নামা। হ্যাঁ, এটা যত ঘুরবো গাড়ি তত চার্জ পাইব। ব্যাটারি যদি চার্জ উৎপাদন করে আর এটা যদি না ঘুরে চার্জ হইব না গাড়ি। হ্যাঁ, তাহলে এটার নাম কিটা কইছিলাম? চার্জিং ডায়নামা। আচ্ছা আই চার্জিং ডায়নামা। এরপরে হচ্ছে ব্যাটারি, দুইটা কারেন্ট। একটা সর্বপ্রথম হচ্ছে যদি আমার গাড়ি কারেন্ট চুরি করে কিংবা কারেন্টের সমস্যা দেখা দেয়, একজন চালক কিলা বুঝবো? একজন চালক কিলা বুঝবো? প্রথম হচ্ছে এই সমস্যা। সর্বপ্রথম দরকার চলন্ত আপনার গাড়ি চালাইরা যে কোনো সমস্যা আপনার ড্যাশবোর্ডে বুঝতে হইব। ড্যাশবোর্ডে সিগন্যাল দিব, আপনি আলাদাভাবে হইতো না যে অমুক ভাই আপনার অমুক সমস্যা হইব। হ্যাঁ, ওটার কয় ড্যাশবোর্ড। একজন চালক 1 মিনিটের ভিতরে 10 বার ড্যাশবোর্ডে ফলো করা। আমরা কইছি না কই না লুকিং গ্লাস সেকেন্ডে সেকেন্ডে ফলো করা। এর লাগি একজন চালকের দায়িত্ব হচ্ছে 1 মিনিটে অন্তত 10 বার। গাড়ির প্রবলেম 1 সেকেন্ড হইতে পারে, 1 সেকেন্ড সময় লাগতো না গাড়ির প্রবলেম হইতে। যেহেতু আপনার ব্যাটারি প্রবলেম যদি হয় কিংবা কারেন্ট যদি বেশি মারে কিংবা কারেন্ট যদি কিটা করে চুরি করে না, আমরা করেন এই গাড়ি কারেন্ট কমায় লিক হয়ে যায়। হ্যাঁ, ওরকম যদি সাবজেক্ট হয় তাহলে ব্যাটারি সাইনটা ড্যাশবোর্ডে জ্বলবো। খেয়াল করতে হবে কথাটা, ব্যাটারি সাইনটা ড্যাশবোর্ডে জ্বলবো কোন অবস্থায়? চলন্ত অবস্থায়। খেয়াল করবা কথা, ব্যাটারি সাইনটা যদি চলন্ত অবস্থায় জ্বলিয়া নিভি যায়, আমরা যখন চাবি ঘুরাই কয়টা বাতি জ্বলে? ফুয়েলের বাতি জ্বলে, ব্যাটারি বাতি জ্বলে, 3-4টা বাতি জ্বলে। এগুলো জ্বলিয়া নিভি যায় না তাকে নিভি যায়। যখন নিভি যায় তার মানে আমার গাড়ি সবকিছু ঠিকঠাক আছে। যদি চলন্ত অবস্থায় আপনার ব্যাটারি লাইন বাতিটা জ্বলে, ড্যাশবোর্ডও জ্বলিয়া নিভি গেছে, তাহলে বুঝতে হবে আপনার যে কোনো ইলেকট্রিক্যাল সমস্যা আছে। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে যদি ব্যাটারি বাতি জ্বলিয়া থাকি যায়, নিবে না। ব্যাটারি বাতিটা কিন্তু সেম বাতি কিন্তু ড্যাশবোর্ডে জ্বলবো। জ্বলিয়া যদি নিবে না তাহলে আপনার গাড়ি কোন অবস্থায় সামনের দিকে না চালালে বালা, সামনের দিকে না যাওয়া বালা। মানে এটা হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল কোনো বড় ধরনের সমস্যা। ইলেকট্রিক্যাল বড় ধরনের সমস্যা ওর বিদায় কি হয়? ড্যাশবোর্ডে আপনার কারেন্টে সাপ্লাই দেন, মানে সিগন্যাল দেয় আপনি আর কোনো অবস্থায় অগ্রসর না করতে। মানে এটা কি তাহলে করতে পারে? কারেন্ট যদি সাপ্লাই কম দেয়, একটা হচ্ছে কিটা কারেন্ট সাপ্লাই কম দিলে, 2 নম্বরটা কি হয়েছে আপনার বাতি যদি নিভি যায়, মানে কারেন্ট যে কোনো একটা প্রবলেম করে, আপনি এটা কেয়ারফুল যেটা, কিন্তু আপনি কেয়ারফুল হয়েছেন না, তারপরে ড্যাশবোর্ডে কি হইলো বাতি জ্বলিয়া থাকি গেল, নিবলো না। কারণ আপনি এমন এক জায়গায় গিয়া দেখলা কারেন্টে গাড়ি আর স্টার্ট না, ওরকম প্রবলেম হইতে পারে। এরকম যদি প্রবলেম হয় সাধারণত আমরা গাড়ির যদি ব্যাটারি বাতি চার্জিং ডায়নামার বেল যদি ছিঁড়ে যায়, চার্জিং ডায়নামারটা বেল থাকে ঠিক ওরকম ভাবে 2টা কারণে ব্যাটারি বাতি জ্বলতে পারে। 1 নম্বর হচ্ছে চার্জিং ডায়নামার বেল যদি ছিঁড়ে যায়, 2 নম্বর হচ্ছে কারেন্টের কোনো সমস্যা থাকলে, ইলেকট্রিক্যাল কোনো সমস্যা থাকলে কিন্তু ব্যাটারি বাতি জ্বলবো। আপনার এটার নাম করছি চার্জিং ডায়নামা। এটা যত ঘুরবো গাড়ি ব্যাটারি তত চার্জ পাইব। কথা বোঝা গেছে? অত স্ট্রং থাকবো। আমরা বাসায় যখন আইপিএস চালাই এটার ভিতরে চার্জিং ডায়নামা থাকেনি না, কিটার সাথে চার্জ হয়? ব্যাটারির সাথে চার্জ হয়। এর লাগে এখন ড্রাইভারের দায়িত্ব হিসেবে চার্জিং ডায়নামা যদি চলে তাহলে গাড়িও চলবো, আর চার্জিং ডায়নামা যদি চলে না গাড়িও চলতো না। আউটটা হিসাব হয়েছে ওখানে 3টা বেল ছিঁড়ে গেলে একজন চালক কিলা বুঝবো? হিসাবটা তো বেলের হিসাব, চার্জিং এর হিসাব তো বুঝাইলাম। কারণ বেল ছিঁড়ে গেলে কিলা বুঝবো কোন ছিঁড়ছে কোনটা ছিঁড়ছে? তো আমার গাড়ি ইঞ্জিন এফআই জানি, কারণ আমার গাড়ি এফআই ইঞ্জিন 3টা বেল, 3টা বেল দিয়ে কোনটা ছিঁড়ছে কিলা বুঝবো? ওখানে নানি কথা, যে বেল দেখা যায় না এটার নাম হচ্ছে টাইমিং বেল।
এই যে বেলটা আছে এটা কিন্তু দেখা যাইতো না সিঁড়ি গেলে, বুঝার উপায় আছে। বুঝবা কিলা? টাইমিং বেলটা দেখো গুড়া, চলন্ত অবস্থায় যদি আপনার গাড়ির টাইমিং বেল সিঁড়ি যায়, গাড়ি চাবি ঘুরবো, স্টার্ট হইতো না। কিতা সিঁড়ি গেলে? টাইমিং বেল সিঁড়ি গেলে, যেটা কিন্তু দেখতে পারতাম না, এটা খোলা সম্ভব নেই চালকের লগে, খোলা কিন্তু সম্ভব না। যদি আপনার ওরকম ভাবে এফআই ইঞ্জিন হয় তাহলে কি হইব? সেলফ হইব, স্টার্ট হইতো না, চাবি ঘুরবো, স্টার্ট হইতো না। চার্জিং না টাইমিং বেল সিঁড়ি গেলে, কথা বুঝছি? টাইমিং বেল সিঁড়ি গেলে গাড়ি কারেন্ট মারতো না, গাড়ি কারেন্ট মারতো না। কারেন্ট না মারলে চলন্ত অবস্থায় তো ফিরবো, এটা গতি থাকবো না গাড়ি, গতি শেষ হওয়ার পরে আপনার গাড়ি আর হইতো না, স্টপ হইতো না। টাইমিং বেল সিঁড়ি গেলে সেলফ হইব। গাড়ি একটা ইঞ্জিন আগে যখন আমরা সবকিছু বালা থাকে তখন ইঞ্জিনের একটা চাউন্ড কিন্তু সুন্দর চাউন্ড থাকে চাবি ঘুরাইবার সাথে সাথে। যখন আপনার টাইমিং বেল সিঁড়ি যাইব, আপনি চাবি ঘুরাইবার সাথে সাথে বা ইঞ্জিনের চাউন্ড চেঞ্জ হয়ে গেছে, ইঞ্জিনে কি হয়েছে? চাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আর চাউন্ড যখন চেঞ্জ হইব তখন আপনি সেলফ মারবা, স্টার্ট হইতো না। আর স্টার্ট যখন ঘন ঘন আপনি দিবা, এটা যদি না হয় তাহলে বুঝবো আপনার টাইমিং বেল সিঁড়ি গেছে। আমরা নেক্সট ক্লাসে দেখাইতাম টাইমিং বেল সিঁড়ি গেলে কিলা কারেন্টের সাহায্যে এটা চেক করা। আমরা যেটা আজকে ফার্স্ট ক্লাস, তারা তো দেখবো দ্বিতীয় ক্লাসে গিয়া। এটার নাম হচ্ছে চার্জিং ডায়নামা। এটার নাম কিনা? চার্জিং ডায়নামা বেল, যেটা আমরা পাওয়ার বেলও কইতে পারি। এটা যখন সিঁড়ি যাইব, আগে কিটা হইছে টাইমিং বেল সিঁড়ি গেছে, সেলফ হইছে, স্টার্ট হইছে না। আর এখন চার্জিং বেল সিঁড়ি গেলে সেলফও মারতো না। সেলফে কি তাহলে মারতো না? সেলফ কিটার সাহায্যে মাতে? আমরা যে চাবি ঘুরাই, সেলফ কিটার সাহায্য হয়? কারেন্টের সাহায্য। কারণ সেলফে যখন চার্জিং বেল যখন সিঁড়ি যাইব, গাড়ির সেলফ হইতো না। কিলা বুঝবা এটা? চার্জিং বেল সিঁড়ি গেলে কিন্তু সহজ, খুব তাড়াতাড়ি বুঝতে পারত না। আপনি যখন বেল সিঁড়ার আগে একটা গতি আছে না গাড়ি, ও গতি কিন্তু থাকবো। গতি যখন কমিয়ে আইব তখন আর চাবির থেকে রেসপন্স পাইত না। টাইমিং বেল সিঁড়ি গেছে, গতি কমছে কিন্তু চাবি তো ঘুরছে। কিন্তু চার্জিং বেল সিঁড়ি গেলে ড্যাশবোর্ডের বাতিগুলো জ্বলবো, লাল বাতিগুলো যেগুলো আসলো আগে ওগুলা জ্বলবো। জ্বললে কি হইব? চাবি ঘুরতো না। এটা কোন বেল? চার্জিং বেল সিঁড়ি গেলে। অনেকখানে যদি চার্জিং বেলটার সাথে পাওয়ার মোটর থাকে, গাড়ির যে পাওয়ার মোটর, অনেক গাড়ির চার্জিং সাথে থাকে না, ইঞ্জিন বেলের সাথে সাথে থাকে। মানে আপনার গাড়ি যদি চার্জিং বেলের সাথে যদি পাওয়ার মোটর, ও যেটা হয় পাওয়ার মোটর, এটার যদি সংযোগ থাকে, জানি এটার যদি সংযোগ থাকে তাহলে কি হইব? আপনার পাওয়ার স্টারিং, যদি নর্মাল স্টারিং, পাওয়ার স্টারিং গাড়ি এক আঙ্গুলে ঘুরে, তখন এটা আস্তে আস্তে জাম হয়ে যাবে। কোনো গাড়ির কিন্তু পাওয়ার বেলটা চার্জিং সাথে থাকে না, ইঞ্জিন পুলির সাথে থাকে কোনো গাড়ি। আর কোনো গাড়িতে আপনার পাওয়ার মোটরের সাথে থাকে। হ্যাঁ, পাওয়ার মোটরের সাথে যদি আপনার বেল থাকে, কোন বেল? চার্জিং বেল, তখন আপনার ইঞ্জিন কি দেখো স্টারিং ধীরে ধীরে জাম হয়ে যাবে। কোন বেল চিনলে? চার্জিং বেল চিনলে কিলা বুঝবো? সর্বপ্রথম হইছে এটা জাম হয়ে যাব, স্টারিং হুইল জাম হয়ে যাব। হ্যাঁ, 2 নাম্বার হইছে সেলফও মারতো না, সেলফও মারতো না। গাড়ি গতি কমার পরে কি হইব? আর গাড়ি স্টার্ট হইতো না। আমরা তো আগে টাইমিং বেল সিস্টেম কি হইছে? সেলফে মারছে, সেলফ ঘুরছে কিন্তু গাড়ি স্টার্ট হইছে না। আর চার্জিং বেল সিঁড়ি গেলে সেলফও মারতো না, স্টারিং হুইল জাম হয়ে যাব। কথা ক্লিয়ার? সর্বশেষ বেল আছে ইঞ্জিন বেল। ইঞ্জিন বেল সিঁড়ি গেলে কি হইব? ইঞ্জিন বেল সিঁড়ি গেলে আমরা অ্যাক্সেলারেটর চাপ দিই, গতি বাড়ে না কমে? বাড়ে। আর তখন ইঞ্জিন বেল সিঁড়ি গেলে অ্যাক্সেলারেটর দিলে গাড়ি গতি বাড়তো না। তখন যে সমস্যাটা হইব, ইঞ্জিন অতিরিক্ত আর হিট হইব, ইঞ্জিন অতিরিক্ত আর হিট হইব। যদি আপনার গাড়ি অটো হয়, যে কোনো একটা বেল সিঁড়ি গেলে শেষ। কথা বোঝা গেছে? যদি ম্যানুয়াল হয়, শুধুমাত্র ইঞ্জিন বেল সিঁড়ি যায় আর সব বেল যদি বালা থাকে, গাড়ি ধাক্কা দিয়ে স্টার্ট লইয়া আওয়াজ হবে, তবে তখন ইঞ্জিনের উপরে বেশি প্রেসার পড়বে। কটার উপরে? ইঞ্জিনের উপরে গাড়ি প্রেসার পড়বে। এটার নাম কি দেখলাম? ইঞ্জিন বেল সিঁড়ি গেলে কিলা বুঝবো? অ্যাক্সেলারেটর চাপ দিমু, গতি বাড়তো না। ইঞ্জিন যদি না ঘুরে, বেল যদি না ঘুরে, অ্যাক্সেলারেটর চাপ দিলে গতি বাড়বো নি? গতি বাড়তো না। চার্জিং বেল সিঁড়ি গেলে সেলফ হইতো না আর স্টারিং হুইল জাম থাকি যাব। ঠিক আছে না? আর টাইমিং বেল সিঁড়ি গেলে সেলফ হইব বাট স্টার্ট হইতো না। কারণ খেয়াল করতে হবে, এখানে কিন্তু ইঞ্জিনের উপর ডিপেন্ড করিয়া। যদি আমার গাড়ি এফআই ইঞ্জিন হয় তাহলে 3টা বেল থাকবো, যদি আমার কার্পেটার ইঞ্জিন হয় তাহলে শেষ। হ্যাঁ, আমরা যেটা আজকে ফার্স্ট ক্লাস, তারা তো আর ওগুলো সহজে বুঝাই দিত না।
দ্বিতীয় ক্লাসে গিয়া বুঝবো যেটা ক্লাস টাইমিং বেল্ট ছিঁড়ে গেলে গাড়ির সাহায্যে একজন চালক দ্রুত সময় কিলা বুঝবো। এটা হচ্ছে একটা প্লাগ হয়ে থাকে, এটা ডিস্ট্রিবিউটার থাকে, ওরকম ভাবে গাড়ির ভিতরে চারটা প্লাগ থাকে। হ্যাঁ, প্লাগটা খুলিয়া আপনি প্লাগ এর ভিতরে একটা স্ক্রুড্রাইভার ঢুকাইয়া গাড়ির যে কোনো বডি আছে না লোয়ার বডির সাথে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে একটা যে কোনো একজনের সাহায্যে গাড়ির সেলফ মারাইলা, চাবি ঘুরাইলা। যখন আপনার টাইমিং বেল ছিঁড়ে যাইব তখন এখান থেকে কোনো কারেন্ট মারতো না। কথা বোঝা গেছে? আর যদি কারেন্ট মারে তাহলে আপনার টাইমিং বেল ভালো আছে, গাড়ি অন্য কোনো ওয়ারিং এর সমস্যা আছে, ইলেকট্রিক্যাল অন্য কোনো সমস্যা আছে। এটা নেক্সট ক্লাস আমরা দেখবো, সহজে বুঝবো। এরপরে আসলাম যে কোনো প্রবলেম হইতে পারে, একজন চালক কই বুঝবো? ড্যাশবোর্ডে ফলো করে বুঝবো। কারণ ড্যাশবোর্ডে কত সময় পর পরে 1 ঘন্টা পরে চাইলাম হইব নি? হ্যাঁ, যেমন টিভি গেট থেকে গাড়ি স্টার্ট দিলাম আর কই গিয়া দেখলাম, জাফলং গিয়া দেখলাম কিংবা এয়ারপোর্ট গিয়া দেখলাম গাড়ি হিট মিটার ঠিক আছে। হ্যাঁ, গাড়ির যে কোনো মিটার থাকবো, গাড়ির ভিতরে টোটাল 4টা মিটার থাকতে পারে। যদি আপনার গাড়ি ওল্ড নতুন মডেল হয় তাহলে আরপিএম মিটার থাকতে পারে, এরপরে স্পিড মিটার থাকতে পারে, এরপরে হিট মিটার থাকতে পারে, এরপরে ফুয়েল মিটার থাকতে পারে। হ্যাঁ, যদি আপনার গাড়ি নরমাল হয় আমি আরপিএম মিটার বাদ দিলাম, স্পিড মিটার থাকতে পারে, হিট মিটার থাকতে পারে আর ফুয়েল মিটার। যেমন যে কিছু গাড়ি হোক জানা না নেই আরপিএম মিটার মানে কি? ভেরি গুড, পার মিনিট গাড়ির ধারণ ক্ষমতা শক্তি ক্ষমতা বোঝা, মানে গাড়ির না ইঞ্জিনের আর কি, ইঞ্জিনের ধারণ ক্ষমতা শক্তি ক্ষমতা বোঝা, এটা হচ্ছে আরপিএম মিটার। আরপিএম মিটার দ্বারা আপনি বুঝতে পারবেন যদি আপনার গাড়ি স্পিড কতটুকু, ইঞ্জিনের শক্তি কতটুকু আছে। 1 দিয়া বোঝায় 1000 তার শক্তি আছে পার মিনিট আর কি, পার মিনিট 1000 রুপে শক্তি থাকে। অন্তরকা এক্সাম্পল আরেকটা জিনিস আমরা বোঝাই, অন্তরকা আপনি একটা নয়া গাড়ি কিনা যেটা আর আপনি নতুন লইয়া যাবা কারে, ইঞ্জিনিয়ারে লইয়া যাবা। তখন এখানে যদি ওল্ড মডেল হয়, যদি গাড়ির আরপিএম মিটার ভালো থাকে আপনি ইঞ্জিনিয়ার লইয়া যাওয়ার কোনো দরকার নাই, আপনি বুঝতে পারবেন তাহলে গাড়ির ইঞ্জিনের প্রাথমিক শক্তিটা কতটুকু আছে। খেয়াল করি, যেমন ইঞ্জিনের যদি খাটাটা যদি 2 এর নিচে থাকে, কত 2 এর নিচে যদি থাকে, আর তখন যদি গাড়ির স্পিড 100 উঠে তাহলে কিন্তু ইঞ্জিন ভালো আছে, ইঞ্জিন আপনি নিঃসন্দেহে লইতে পারেন এই গাড়ি ইঞ্জিন ভালো আছে। যদি আপনার গাড়ি খাটা 3ও যায় তারপরে কি 100 উঠে তাহলে এটা ইঞ্জিন দুর্বল। কথা বোঝা গেছে? এটা আপনার না নেওয়াটাই উত্তম। কথা বোঝা গেছে? দরকার 2 মাস 1 মাস চালাইলে এরপরে ইঞ্জিনের কাম আসবে। এটার নাম হচ্ছে আরপিএম মিটার। হ্যাঁ, আবার আমরা আরেকটা সাজেশন দেই, যে নতুন মডেলের যেটা গাড়ি আছে এটা কিন্তু অ্যাক্সিলারেটর না দেওয়া পর্যন্ত কিন্তু বোঝা যায় না স্টার্ট হয়েছে কিনা না। কথা দেখা যায় না, স্টার্ট হয়েছে কিনা বোঝা যায় না। যখন আপনার গাড়ি স্টার্ট হইব তখন আরপিএম মিটারটা আপ ডাউন করবে, আস্তে আস্তে আপ ডাউন করবে। যখন আপনি অ্যাক্সিলারেটর চাপ দিবা তখন আরো বেশি আপ ডাউন করবে। হ্যাঁ, 3টা পদ্ধতি থাকে আর কি। এরপরে এটা স্পিড মিটার, আপনার গাড়ি কতটুকু স্পিডে চলে না চলে এটা কিটা ওটা দিকটা বোঝা। এরপরে হচ্ছে হিট মিটার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা কিটা আপনার গাড়িতে আগুন ধরে যায় আপনার খবর নাই। হ্যাঁ, পথচারী কইয়া দেয় আপনার গাড়িতে ধোঁয়া ওঠে, রাস্তায় যারা আছে তারা কইয়া দেয় আপনার গাড়ি ধোঁয়া ওঠে, কিন্তু চালক যা তার তো খবর নাই। হ্যাঁ, যেমন সি মানে কুল, এইচ মানে হট, সি মানে কুল আর এইচ মানে হট। একজন চালকের দায়িত্ব হচ্ছে 1 মিনিটে 10 বার ফলো করা, কমপক্ষে 10 বার। যে কোনো প্রবলেম হইতে পারে, আর গাড়ি গরম হইতে পারে 3টা কারণে, ইঞ্জিন হিট হইতে পারে 3টা কারণে। সর্বপ্রথম হচ্ছে যদি রেডিয়েটরের পানি, যদি রেডিয়েটর ফ্যান যদি না চলে, গাড়ি একটা ফ্যান থাকে কইছে না তেল গ্যাস কারেন্ট পানি বাতাস, রেডিয়েটর ফ্যান আছে এটা কিটা করে বাতাস সাপ্লাই করে, বাতাস সাপ্লাই করে ইঞ্জিনে ঠান্ডা থাকে। এর আপনি এটা গাড়ি ওয়ার্কস শোনো, হ্যাঁ, ইঞ্জিনে কিটা করে ঠান্ডা করে বাতাস দিয়া। আর হচ্ছে পানি, পানি যদি না থাকে গাড়ি ইঞ্জিন হিট হইব। 2 নম্বর হচ্ছে যদি আপনার গাড়ির ইঞ্জিন বেল ছিঁড়ে যায় তাহলে ইঞ্জিন হিট হইব। ও প্রাথমিক 3টা কারণে আপনার গাড়ি ইঞ্জিন হিট হইতে পারে। অনাউকা ইঞ্জিন হিট হইলে কিলা বুঝবো, ওই যে মিটারটা যেখানে আছে মাঝখানে এটা এরকম যদি থাকে তাহলে আপনার গাড়ি ঠিক আছে, কোনো সমস্যা নাই। কথা বোঝা গেছে? সি মানে কুল আর এইচ মানে হট। আপনার গাড়িটা যখন সিট থেকে যখন আস্তে আস্তে উপরে যাইব মাঝখানে, হ্যাঁ, মাঝখান থেকে কিন্তু কোনো সমস্যা না থাকলে আর উপরের দিকে উঠতো না। ঠিক আছে? কোনো সমস্যা যদি নাও থাকে, আপনার গাড়ি স্টার্ট দিচ্ছেন না, স্টার্ট দেওয়ার সাথে সাথে হিট মিটার মাঝখানে হচ্ছে তাহলে কোনো সমস্যা নাই। সমস্যা হইব তখন যখন মাঝখান থেকে এটা উপর দিকে উঠা শুরু করবো,
যদি যখন এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে, মিডিল বরাবর না থেকে উপর দিকে দুমছে উঠে, তখন আপনার দায়িত্ব হচ্ছে গাড়ি আর না চালানো, গাড়ি আর না চালান। তারপরে যদি আপনি গাড়ি চালান করে নামছে বড় কোনে, তাহলে তো হয়েছে কাম। যেমন ওরকম এটা রেড সিগন্যাল জ্বলবো, হ্যাঁ, রেড সিগন্যাল যখন লাল বাতি জ্বলবো মানে ওভার হিট হয়ে গেছে, তারপরে চলে যখন আমার ওই যে গেছে আপনার কষ্ট কোন ভাইয়ে, হ্যাঁ কিন্তু হয়ে যান চেইন মিস হয়ে যায়, যে কোনো একটা জিনিস মিস হয়ে যায়, তো প্লেন হেলিকপ্টার কিতা বিদেশ মিস হয়ে যায়, প্লেন মিস হয়ে যায় না নি, প্লেন মিস হয়ে যায়, তখন আমি কিতা করতাম, কোনো সমস্যা নাই, আপনার কোনো কিছু করা লাগতো না, আপনারই করবো গাড়ি। যেমন এরকম কাটা যদি হয়ে যায়, রেড সিগন্যাল দিব, লাল বাতি জ্বলবো, তখন আপনার দায়িত্ব সে না চালানি। তারপরে আপনি যদি চালান তাহলে এই চোখে গেল কি মানে ওভারহিট। আমরা যখন চুলার যখন পানি উঠরাই, এক্সাম্পল আমরা সালোয়ার খানটা যাইতে পারিনি, হ্যাঁ যাইতে পারিনি, এটা যখন ওভারহিট হয়ে যাব, তখন আমরা গাড়ি তো আর সবকিছু লোয়ার থাকতো না, তারও থাকবো না, ইলেকট্রিক্যাল জিনিসগুলো থাকবো, এগুলা ওই যে তারগুলো আছে আগে ইঞ্জিনের তাপে জ্বলে যাব, ইঞ্জিনের তাপে জ্বলে যাব, তার যেটা তারই জ্বললো না বলা। সর্বপ্রথম যে সমস্যা হইব, অতিরিক্ত হিট মিটার যদি হিট হয়, গাড়ি যদি ইঞ্জিন হিট হয় অতিরিক্ত ভাবে, সর্বপ্রথম হচ্ছে গাস্কেটটা জ্বলে যাব। মোটরসাইকেল যারা চালাই তারা জানি, গাস্কেট যদি লিক হয়ে যায়, অয়েল থাকেনি, ইঞ্জিনের ভিতরে অয়েল থাকেনি, অয়েল পড়ে যায়। আর যে গাড়ির ইঞ্জিন অয়েল থাকতো না, এই গাড়ি ইঞ্জিন যে কোনো সময় সুইচ করতে পারে, এটা থাকবো খই, এটা থাকবো ঠিক ইঞ্জিন কাভার ওই যে নিচে, অয়েল সাহায্যে আমরা ইঞ্জিনটারে কিটা করে ইজিলি করে, পিস্টন গুলা ইজিলি করে, ওদের পিছনে সাইডটা খানা আছে, তার মানে এই সাইডটা পিস্টন আছে, হ্যাঁ সাইডটা পিস্টন, ওদের সাইডটা প্লাগ আছে, ঠিক আছে না নি, তার মানে সাইডটা প্লাগ মানে সাইডটা পিস্টন। যদি ওভারহিট হয় হেড গ্যাসকেট জ্বলে যেতে পারে, আবার হেড গ্যাসকেট আরেকটা কারণে জ্বলে যেতে পারে, যদি আপনার গাড়ি ইঞ্জিন ঘন ঘন হিট হয়, ঘন ঘন হিট বুঝছি নি, যেটা আপনার রেডিয়েটর ফ্যানে সর্বোচ্চ বাতাস দিতে পারেন না, হ্যাঁ একটু যাইবার পরে পরে, বাট ওভার হিটর না, একটু একটু হিটর বেশি বেশি, তখন এটা কই বললো গ্যাসকেটও প্রেসার পড়বো। কথা বুঝে গেছে? যেটা আপনার রেডিয়েটর জাম হয়ে গেছে, গাড়ির রেডিয়েটরটা জাম হয়ে গেছে, সর্বোচ্চ বাতাস সাপ্লাই করতে পারেন না, ঠান্ডা বাতাসটা ভিতরের দিকে দিতে পারেন না, আর ভিতরের দিকে থেকে গরম বাতাসটা বাইরে বার করতে পারেন না, এরকম ভাবে হইতে পারে। তবে এটা লং টাইম করার প্রয়োজন। যদি আপনার গাড়ি ওভার হিট হয়, খেয়াল করেন না এই চলে গেছে কি, তাহলে হেড গ্যাসকেট ফাটে যেতে পারে। আর যদি হেড গ্যাসকেট ফাটে যায়, গাড়ির ভিতরে এক ফুটা অয়েল থাকতো না, আর অয়েল যদি না থাকে শেষ, ইঞ্জিন সুইচ করে দিব। কিতার লাগি একটু সমস্যা লাগি 5 মিনিট পরে গেলে আপনার দোকানে হইতো, কিন্তু এটা করছেন তো, এটা এখন আপনার গাড়ি দরকার এক্সাম্পল 50,000 টাকার মতো বাজেট লাগবে আপনার, 5 মিনিটের লাগি দরকার 50,000 টাকার বাজেট লাগবে। ইঞ্জিনটারে আবার নতুন করে খুলতে হইব, রিং পিস্টন দিতে হইব, গাছকেট গুলা দিতে হইব, হেড খুলতে হইব, কত রকমের ভ্যারাইটি সমস্যা আছে। কিতার লাগি হইলো আপনার ভুলের কারণে হয়েছে। আপনার যখন গাড়ি ইঞ্জিন হিট হয়েছে অতিরিক্ত ভাবে, আপনার দায়িত্ব হচ্ছে গাড়ি আর কিনা না চালানি, দেখানোর সমস্যা হচ্ছে সমাধান হয়ে রাখা। আপনি দেখলেন আপনার গাড়ি ইঞ্জিন ওভার হিট, আপনি মাথা খেলাইয়া আপনাদের সামনে কোনো ওয়ার্কশপ আছে, আপনি যাইবার পথে কোনো ওয়ার্কশপ আছে, সমস্যার সমাধান হইতে পারে। সমস্যার সমাধান ঠিকই হইব। এক্সাম্পল আপনার রেডিয়েটর ফ্যান না চলে কিন্তু ইঞ্জিন হিট হইব, ইঞ্জিন হিট হইব, কারণ রেডিয়েটর ফ্যানটা এখানে চলতো না। হ্যাঁ সর্বপ্রথম হচ্ছে যদি রেডিয়েটর ফ্যান না চলে, প্রধান কারণ হচ্ছে যদি ফিউজ, ইলেকট্রিক্যাল একটা ফিউজ থাকে, তার ফিউজ যদি জ্বলে যায়। 2 নম্বর হচ্ছে পানি যদি না থাকে, কিংবা হচ্ছে কোনো তার যদি ছিঁড়ে যায়, সমস্যা থাকতে পারে, কিংবা মোটর জ্বলে যেতে পারে, কত রকমের সমস্যা লাগি ফ্যান নাও চলতে পারে। কারণ ফ্যানটা চলে না, এটা তো আপনার বুঝতে হইব। ফ্যান যদি নাও চলে, কোনো কিছু যদি নাও থাকে, ফ্যানটা ডাইরেক্ট করে আওয়াজ হইব, ডাইরেক্ট টেকনিক তো আপনার জানা লাগবো। আপনি চললো দূরও চলো, আমি যাই কি বাসাত গিয়া বুঝবো না, আপনি বাসা যেতে পারবেন, কোনো সমস্যা নেই। গাড়ি আপনি বাসা যাবার, গাড়ি ওয়ার্কশপে যাইব, ডিফারেন্সটা অতটুকু দাম। হ্যাঁ দেখবো ওগুলা ওয়ার্কশপে গিয়ে দেখবো যে ফার্স্ট যেগুলা বুঝাইছি সেম গুলাও কিন্তু ওয়ার্কশপে কাজ হইবে। এটা একটা করবো, এটা নাম হচ্ছে রেডিয়েটর, এরপরে আর কি আছে মাস্টার সিলিন্ডার আছে, অয়েল, ভেরি গুড। আচ্ছা যেমন এর আগে আমরা বুঝি যে কইছিলাম এফআই ইঞ্জিন, কার্বোরেটর ইঞ্জিন, বিবিটি ইঞ্জিন, তিনটা কইছিলাম মানে ইঞ্জিন। যেমন একটা আছে কার্বোরেটর ইঞ্জিন কইছিলাম মানে এফআই ভিতরে খালা কালার থাকবো, এটা নাম হলো কার্বোরেটর ইঞ্জিন, যেটা হচ্ছে টাইমিং বেল্ট ছিঁড়ে গেলে খুব রিস্কের বিষয়, খুব রিস্কের বিষয়। ওই ইঞ্জিনটা হচ্ছে কার্বোরেটর ইঞ্জিন। এটা যদি টাইমিং বেল্ট ছিঁড়ে যায়, ওই যে আমরা যেটা কইছি সেলফ হইব স্টার্ট হইতো না,
ও বেল যদি ছিঁড়ে যায় আর আমরা যদি ঠাস ঠাস করে স্টার্ট দেই তাহলে একটা একটা করে লকার ভাঙে দিব, ইঞ্জিনের একটা একটা করে লকার ভাঙে দিব। যে লকার গুলা খুব পাতলা থাকে, আর একটা ভাঙি গেলে ইঞ্জিনটা নতুন করে খুলিয়ে আবার রিপেয়ারিং করতে হবে। যাই হোক আমরা শুরু করি। সর্বপ্রথম হচ্ছে আমরা গাড়ির চালক হিসেবে আমার নৈতিক দায়িত্ব হচ্ছে ওখান যেগুলো গ্যাস, পানি, কারেন্ট, বাতাস। আমরা পানি সবার লাস্টে বুঝেছিলেন অফিসে, কিন্তু পানি সবার ফার্স্টে আইব। এটার নাম হচ্ছে রেডিয়েটর। এটার নাম কিটা? রেডিয়েটর। রেডিয়েটরের কাজ কিটা? পানি। এটার ভিতরে পানি থাকে। আর ওই যে ফ্যানটা দেখাইছি, কারেন্ট, পানি, বাতাস। পানি হয়েছে না, বাতাসও হয়েছে। ও বাতাসের সাহায্যে কিটা করা? ইঞ্জিনটারে ঠান্ডা রাখা। যখন আমি গাড়ি স্টার্ট দিবার আগে, গাড়ি গ্যারেজ থেকে বার করবার আগে ওখানে ভিতরে পানি আসছে কিনা কিটা করা? ফার্স্টেই সকালে কিটা করা? চেক করা। স্টপ কর। এখানে আমরা কিটা করবো? পানি পুরাইমু। এটা পানিটা কোন পানি পুরাইমু? আমরা যে পানি খাই, আমরা যেটা খাই, কারণ আমরা তো ভাত পানি খাইতাম না, কিটা খাইমু? পালা পানি খাইমু, ফ্রেশ পানি খাইমু। ও ফ্রেশ পানিটা এটার ভিতরে পুরানি। কথা বোঝা গেছে? যখন আমরা পানি ডালমু তখন খেয়াল করতে হবে এটা যেন আয়রন জাতীয় না হয়। ওই যে আর্সেনিক যেটা কইতাম রেডিয়েটর জাম হয়ে যায়, বুঝলাম? মানে রেডিয়েটর যখন জাম হয়ে যাব তখন কিটা ও আয়রন গুলা যখন ও জালি গুলা জমে যাইব তখন কিন্তু কিটা হইব? রেডিয়েটর জাম হয়ে যাব। যেমন এক্সাম্পল ওরকম পানি, নরমাল পানি আমি ওটা বিলে ডাললাম, ঠিক আছে নি? মুখ বরাবর হয়ে গেছে পানি। যতটুকু কমবো, আধা লিটার কমুক, 1 গ্লাস কমুক, একটু কমুক, যতটুকু কমবো ঠিক ততটুকু ফুরানি। হ্যাঁ, ফুরাইয়া আবার টাইট ভাবে, মুখ ভাবে, টাইট ভাবে, নরমাল ভাবে না, টাইট ভাবে আবার মুখ কাটা বালা করে লাগানো। খেয়াল করতে বুঝি না আমার গাড়ি মুখ কাটার কারণে যদি আমি ওইভাবে মুখ কাটা ডিল থাকি গেল, আমি 2 থেকে 3 কিলোমিটার যাইতে পারতাম না, পুরা পানি খালি হয়ে যাবো। এটার ভিতরে কতটুকু পানি থাকে? এটার ভিতরে থাকে 3.5 লিটার থেকে 4 লিটার পানি, বেশি না, 3.5 লিটার থেকে 4 লিটার না। পানি কমে গেলে ফ্যান চলবো, ফ্যানের সাবজেক্টটা পানির সাথে না। 3.5 লিটার কত থেকে 4 লিটার পানি থাকলো। হ্যাঁ, এক্সাম্পল। তাহলে কি হইলো? মানে আমার ফ্যান যদি ও মুখ কাটা টাইট ভাবে লাগানোর কারণে কি হইলো? পানি খুব দ্রুত সময় কমে গেল। অনকিকালি কমবো, এটার থেকে তো গরম হাওয়া বাইরেব, হাওয়াটা তো আটকে রাখে ও মুখ কাটায়। এই মুখ কাটা যদি ডিম থাকে তাহলে খুব দ্রুত সময় পানি কমে যাবে। 2 নম্বর হচ্ছে যদি রেডিয়েটরে ফ্যান না চলে পানি কমে যাবে। এক্ষেত্রে ইঞ্জিন হিট হইব, বিএটিএস পানি কমে যাবে। এলে কি যখন আপনি দায়িত্ব হইছে যে আমি আগে দেখলাম কিটা কইলে ফ্যান চলে না, অন ফ্যান কিটা লাগে চলে না, ওটা তো দেখতে হইব। ফ্যান চলে না বই থাকো বলানি, নিজে একটু টেকনিক কাটাইতে হইব। যেমন আমি বুঝছি এটা ফ্যানের মোটরের লাগে একটু সমস্যা হইতে পারে, মোটরে এটা বাড়ি দিছি, ফ্যান চলে গেছে, এটা ইঞ্জিনিয়ার লাগেনি না। অনেক সময় ফ্যানের রিলে চলে যেতে পারে, ওখানে ফ্যানের রিলে থাকতে পারে, রিলে চলে যেতে পারে। মানে আমার দেখতে হবে কোনটা কারণে সমস্যা। ওখান ধরো আমার ফ্যান যদি না চলে, এখন আমার সবকিছু ঠিকঠাক আছে, এখন আমি বুঝলাম না এই ফ্যান চলে না, এখন আমি এভরিথিং অত সমস্যা বুঝলাম না। আমি সহজ টেকনিক আমি কিটা করবো? ফ্যান চালাইবো। সর্বপ্রথম হচ্ছে বডি থেকে যে কারেন্ট আইছে, ব্যাটারি থেকে যে কারেন্ট আইছে ওখানে একটা তার বানলাম, এটা কিটা করলাম? তার বানলাম। আর রেডিয়েটর থেকে ওরকম একটা ফিউজ থাকে, হ্যাঁ, ও ফিউজ খুলে যেটা কারেন্ট তার আইও কারেন্টের আছে ওটার সাথে বান্ধিলে কি দেখবো? ডাইরেক্ট হয়ে গেল। এটা বুঝছো না? যদি আমার ফ্যানটা চলেন না, আমি এভরিথিং অত সমস্যা টুকানে চাইলাম না, ফ্যান চলেন না, এখানে শেষ, আমি ডাইরেক্ট করে আই দেবো। আমি আছি জাফলং, আইতে দইব। আর এরা যদি আই ফ্যান ছাড়া জাফলং গাড়িতে আইতে দেবো, ইঞ্জিন হিট হইতে অবস্থা খারাপ বুঝবো। আমি কিটা করলাম? কারেন্টের একটা তার বানলাম, তার বান দিয়া ফ্যানের যে কারেন্টের চুইট আছে, হ্যাঁ, ওটা খুলিয়া কিটা করলাম? তার ফেঁচাই নিলাম। তো সহজে আমার কিটা হলো ডাইরেক্ট ফ্যানটা চলে গেল। এটা হচ্ছে ডাইরেক্ট হিসাব। অনেক সময় আমার গাড়ি গ্যাসের কন্ট্যাক্ট করতো না। কালকে আমরা যে সমস্যা লাগে আটকেছিলাম, ওই ইয়ত গিয়া হইবা না বা 20 কিলো জায়গা গিয়ে আটকেছিলাম না, ইয়ত সালের দিকে, হ্যাঁ, ওখানে গিয়ে আটকেছিলাম। ওখানে আইটাম কিলা সামান্য একটা ফিউজ কাটি গেছে, গাড়ি স্টার্ট হলো না, চলন্ত অবস্থায় স্টার্ট বন্ধ হয়ে গেছে। একজন নামছে, আরেকজন খালি উঠছে, শেষ। আমি কইতাম নি ব্যক্তি কুফা, যেগুলো প্রবলেম হইতে পারে, হ্যাঁ, যার দ্বারা হোক যেগুলো একজন উঠছে, আসলো মহিলা এসেছিল, এরা তখন 7 টাকা, হ্যাঁ, 7 টাকা, ঠিক আছে। তখন সমাজ টুকাইতে সমস্যা পাইলাম না। সমস্যা হয়েছে কিন্তু ফিউজ কাটি গেছে, হ্যাঁ, ওরকম ভাবে অটো গাড়িতে 1000 ফিউজ, যেগুলো এই যে কইছিলাম একটাকে
ওখান থেকে যদি একটা ফিউজ কাটি যায় তাহলে স্টার্ট হতো না। কারণ আমি ধরো আমার হরনের ফিউজ যদি কাটি যায় আস্তে দিন হরন বাঁচত না। ও ফিউজটা কাটি গেছে না, এটা ভালো আছে, এটা তার দিয়ে চাইলে আরো শক্তি বাড়িয়ে গেল ফিউজের। কথা বোঝা গেছে? অন ফিউজ কিলা বুঝমু কাটি গেছে, ওই যে তারটা আছে বুট লাগাইল আছে, যখন এটা কাটি যাইব তখনই শেষ, ফিউজ নরমাল হয়ে গেছে। এটা আইবার পদ্ধতি কিলা, ওই যে তার বানলা, তার বান দিয়ে ভালো করে ফেসাইলা, ওই যে ফেসাইছি যেটা ভালো করে ফেসাই আবার ডুবাই দিলা যেখানে আছে। হ্যাঁ কাট আউটের মতো, ভেরি গুড। ওই ওইখানটাতে গেছিলাম। আলা মাথা ছিল নি শুন নি আবা ওগো তো আচ্ছা। আর আমরা কিটা পাইলাম? ফ্রেন্ডের হিসাব পাইলাম, ফ্রেন্ডে ডাইরেক্ট করার হিসাব পাইলাম। মাঝে ওরা গাড়ি নিয়ে গেছিলাম, যে চাকা জাম হয়ে গেছে, এই জামার কারণে দেশে চাকার যে বাকেট থাকে, চাকার ব্রেকের একটা বাকেট থাকে, এই বাকেটটা ফুলে যায়, কিন্তু ওই বাকেটটা অনেক সময় সারি দেয়, ওটা লেগে এই সময় যখন এটা বহুত লং টাইম সমস্যা। এটা পুরানো হইতে বাকেটে জাম ধরে গেছে, এই বাকেটে লাগিয়ে সাধারণত আপনার গাড়ি আটকিত না। সাধারণত দেখা যায় যে আগুন ধরে গেছে বাকেট থাকে, আগুন ধরে যাব। এটা যখন চাক্কা জাম হয়ে গেছে, বাকেট যখন সারি দিছে তখন চাক্কা কিন্তু পুরো জাম হয়ে গেছে, আর চাক্কা যখন ঘুরছে খুব প্রেসারে ঘুরছে না। আমার পেটের ভিতরে যদি সমস্যা হয়, এখন আমি যদি তার লগে বই থাকি বাঁকবো কম, এক্ষেত্রে তার গাড়ি প্রেসার করবো। আপনি কিটা কইতাম গরম হইবার কারণে কিটা হইব, আগুন ধরে যাব। সামান্য গাড়ি বাকেট গরম হইতে হইতে আগুন ধরে গেছে, আর এটা যদি সিরি যায় কিংবা রেডিয়েটর ফ্যান যদি না চলে, তারপর আমি যদি চালাই তাহলে কি করবো, পুরো আগুন ধরে যাবে। ওই যে এখানে কিটা খালি একটা তার আছে, সব রড নি, কত ইলেকট্রিক্যাল তার আছে না নি, কত ইলেকট্রিক্যাল তাপে আগুন ধরে যায়, তাপে সামান্য একটু তাপে আগুন ধরে যায়, ঠিক আছে না? যাই হোক, রেডিয়েটর ফ্যান যদি না চলে কিলা করবো, ডাইরেক্ট একটা লাইন দিয়া কিটা করবো, ব্যাটারি কারেন্টের সাথে ফ্যানের একটা লাইন বার করিয়া দেখে নিলাম। হ্যাঁ, কারণ আমি বুঝলাম না কোনটা কারেন্ট কোনটা অন না, আমি একটা লাইন লাগাইলাম ফিউজের চুইজ দিয়া, দেখলাম ওই ব্যাটারি কারেন্টের সাথে, দেখলাম ফ্যান চলেনি, দেখলাম একটা লাগাইলাম একটা ফ্যান চলেন না, কারণ আমি আরেকটা লাগাইলাম, আরেকটা লাগাই দেখলাম এটা ফ্যান চলেনি, আমি বুঝবো না এটা কোনটা কারেন্ট আর কোনটা আছে না নি, কারণ আমি চেক করলাম, চেক করতে তো সমস্যা নাই। এগুলো হচ্ছে বেসিক সমস্যা। এই সমস্যা যখন আমি আইতে পারলাম কই ওয়ার্কশপ আইতে পারলাম, আমার জায়গাটা আইতলাম, জায়গা দিয়ে আমি কিটা করলাম, ইঞ্জিনিয়ার দেখাইলাম। আর মোটর যাক আর যেটা যাক পরের হিসাব। রেডিয়েটর ফ্যান না চললে ইঞ্জিন গরম হইব, রেডিয়েটর পানি না থাকলে ইঞ্জিন গরম হইব। সর্বপ্রথম হচ্ছে রেডিয়েটর চেক করলাম পানি আছে না, হিসাব মানে একটা। 2 নাম্বার হিসাব হইছে গাড়ির ভিতরে অয়েল আছে না, অয়েল মানে কিনা গাড়ির কয় ধরনের অয়েল থাকে। সর্বপ্রথম হচ্ছে ব্রেক অয়েল, সর্বপ্রথম হচ্ছে ইঞ্জিন অয়েল, মানে যেটা আমরা মোবিল করি। 2 নাম্বার হচ্ছে ব্রেক অয়েল, তারপরে হচ্ছে ক্লাচ অয়েল, পাওয়ার অয়েল, গিয়ার অয়েল। হ্যাঁ, কত হইলো? 5 ধরনের। যেমন ক্লাচ অয়েল আর ব্রেক অয়েল এক শব্দ, একটা অয়েল, এক অয়েল। পাওয়ার অয়েল আর গিয়ার অয়েল মোটামুটি একটাই, আলাদা আলাদা থাকে। আমরা চাইলে পাওয়ার অয়েল আবার গিয়ার অয়েল ঢালতে পারি, তবে না আলাদা বালা আলাদা আলাদা থাকে। এরপরে হচ্ছে মোবিল, যেটা ফিক্সড, এটাতে চেঞ্জ নাই। হ্যাঁ, সর্বপ্রথম হচ্ছে মোবিল যদি কম থাকে কি হইব, ইঞ্জিনে বহুত রকম সমস্যা দেখা দিব। 2 নাম্বার হচ্ছে মোবিল যদি ইঞ্জিনে বেশি খায়, এটা সমস্যা, ইঞ্জিনের ভিতরে সমস্যা আছে, যেমন ইঞ্জিনের পিস্টন গুলা দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, অন্য কোনো সমস্যা থাকতে পারে, এটা লং টাইম জানাই যাবে, যখন 15-20 দিন আগে জানাইবো। এটা কি লাগে জানাইবো, মোবিল খাওয়ার কারণে। কারণ আমি চেক করলাম আমার গাড়ির মোবিল কোন দিকে, ঠিক ওরকম ভাবে একটা কাটা থাকে। আমি প্রতিদিন সকালে গ্যারেজ থেকে বার হবার আগে ইঞ্জিন সুইচ দিবার আগে চেক করতে হবে। ইঞ্জিন সুইচ দেওয়ার পরে মোবিল চেক করলে লাভ হতো না, মোবিল ছিটকে যাইব। যেমন আমি কেন ওখানে খালি এক্সাম্পল বুঝাইবার লাগে চেক করাম। যেমন আমার গাড়ি ওই যখন একটা খাতা দেখে, এফ মানে ফুল, এল মানে লো। হ্যাঁ, একটু বড়ই আইনদার লাগে আমার থেকে। হ্যাঁ, ওই যে এফ পর্যন্ত ফুল, এল মানে লো, মানে আমি খাতাটা ঢুকাইলাম, কাটা ঢুকাইলাম, ঢুকাই আমি পাইলাম কতটুকু, ওই যে এল থেকে আধার এটার মধ্যে কম আছে না, এটা কম নাই, ঠিক আছে মোবিল, ওই যে এল থেকে কম আছে না, এবার বেশি আইনদার লাগে। এবার দেখি ওই যে আছে না, ওই যে কতটুকু কম, মানে এক্সাম্পল যদি এফ থেকে অতটুকু কম থাকে, যেটা এক্সাম্পল আধা লিটার মতো মোবিল কম আছে। এখন একটা গাড়ির ভিতরে কয় লিটার মোটর থাকে, 3.5 লিটার থাকে 4 লিটার। এখন আমি কিলা বুঝবো যে এখানে 3.5 লিটার মোবিল আছে না 2 লিটার মোবিল আছে,
ঠিক আছে না এফ থাকি এল যদি ও গ্যাপর ভিতরে 1.5 লিটার মোবিল আছে এফ থাকি এল ও যে গ্যাপ আছে ও গ্যাপর মধ্যে 1.5 লিটার মোবিল আর এল থেকে যে নিচে আছে ট্যাঙ্কি হইতে বেশি আছে না গাত না কম আছে বেশি আছে তাহলে এর নিচে আছে 2 লিটার কয় লিটার হলো 3.5 লিটার মোবিল হইছে ঠিক আছে না আমরা অনেকে ধারণা থাকে মোবিল কোন সময় চেঞ্জ করতাম আছে না মোবিল কোন সময় চেঞ্জ করার দরকার আর এটা হচ্ছে গাড়ি এফ মান ঠিক থাকতে হবে সব সময় এফ থাকতে হবে এফ মানে ফুল ধরো এফ থেকে একটু কম হইছে এটা আহামরি কম হইছে না এটা কিন্তু পুরাইতে হইব এর লাগি প্রতিদিন সকালে ইঞ্জিন সুইচ দিবার আগে চেক করতে হইব মোবিল কম আছে না ঠিক আছে হ্যাঁ আচ্ছা এখন আও যদি আমার গাড়ি মোবিল কোন সময় চেঞ্জ করতাম থাকে না অপশন এটা হচ্ছে আমার গাড়ি মাইলেজের উপর ডিপেন্ড করব আর এটার ভিতরে অনেক অনেক কিলোমিটার হয় আমরা সহজ হিসাব হইছে আমার গাড়ি মোবিল কেনার উপরে লেখা দেব সহজ হিসাব হইছে মোবিল যে এটা আনমু এখন আমি তো একটু বড় লোক হইতে পারি একটু বড় লোকের দামি মোবিল করতে পারি আবার আমি গরিব হইতে পারি একটু কম দামি মোবিল করতে পারি আছে না এরকম গাড়ি মোবিল দামি কম দামি ডিপেন্ড করব কত কিলো যাই বলা যায় আমার মোবিলের দাম যদি 3,500 টাকা এটা সর্বোচ্চ 3,000 কিলো চালানো যায় হ্যাঁ এটা আমি কিলা বুঝতাম আমার গাড়ি যদি কিলোমিটার গাড়ির ভিতরে যদি মাইলেজ এটা আমরা কই কিলোমিটার হিসাব এটা যদি বালা টাকাতে তো বুঝলাম কিংবা ধরো আমার গাড়ি সপ্তাহে 2-3 বার টাকা আপ ডাউন করা লাগে তাহলে তো খুব লং টাইম যায় আর সারা সপ্তাহ কই থাকে সিলেটের দেশের ভিতর সিটির ভিতরে দৌড়ে তাহলে খুব লং টাইম দৌড়ে তো এরকম যদি দৌড় থাকে তাহলে আমার গাড়ি 1 মাসের ভিতরে মোবিল চেঞ্জ করা জরুরি তারপরে আমার বুঝলাম না আমার 1 মাস হইছে না কতদিন হইছে বুঝলাম না আমি সহজ হিসাব আমি মোবিলটারে চেক করে নিই মোবিল চেক করব জানি যদি ওরকম ভাবে মোবিলের লাটা আছে না লাটা যতক্ষণ থাকবো মোটামুটি মোবিল ভালো আছে যখন এখান থেকে লাটা ছাড়ি দিব ফানি হয়ে যাব তখন এটা মোবিল যত দ্রুত সম্ভব চেঞ্জ করে নেব মোবিল যত ফ্রেশ থাকবো ইঞ্জিনের পিস্টন গুলা তত ফ্রেশ থাকবো হ্যাঁ এর লাগি আমরা অনেক কিলোমিটার কেউ 15,000 20,000 না আমার কাছে কত হইছে মোবিলের কেন লেখা থাকবো যে এই কোম্পানির মোবিল কত কিলোমিটার যাইবো কোন বালা কোম্পানির মোবিল থাকতে পারে আপনি 7,000 টাকার মোবিল করবা এটা দিব 10,000 11,000 কিলো 12,000 কিলো চালাই পারবো হ্যাঁ কিন্তু কোন মোবিল এটা নাই যে 3,000 টাকার মোবিল দিয়ে আপনি 15,000 কিলো চালাই লিবা এটা না তারপরে যদি আপনার আমরা কই মাজন কিফটা আছে না মাজন যদি কিফটা হয় তাহলে মোবিল জ্বলতে কালো হয়ে যাব সাইলেন্সার দিয়ে কালা ধোয়া হয়ে যাব আর যেবা সবাই আপনারা ধোয়া দিব ওই গাড়ি খুব ভালো গাড়ি ড্রাইভার খুব ভালো মাজন খুব ভালো হ্যাঁ খালা ধোয়া বাইলে এর মেন কারণ হলো মোবিল জ্বলে গেছে প্রধান কারণ হচ্ছে সাইলেন্সার দি পিছনে সাইলেন্সার দি খালা দুইটা বেশি দেখা যায় ট্রাকও দেখা যায় না যখন স্টার্ট দেয় বট ইয়া খালা ধোয়া বাইরে হ্যাঁ তখন এর কিটা সবাই ধোয়া দেয় না ও ঠিক আছে খালা ধোয়া কিন্তু স্বাস্থ্যের লাগি খুব একটা ক্ষতিকর আচ্ছা আমরা ওদিকে মোবিল চেক করলাম মোবিল পাল্টাইনি কত সময় কোন সময় গাড়ি মাইলেজ কিংবা গাড়ি কিলোমিটার হিসাব দেখিয়া তারপরে মোবিলের কিলোমিটার হিসাব বুঝিয়া তারপরে আমরা মোবিল কমলো ওদিকে আর আমরা ওদিকে ডাললাম ঠিক আছে না ওদিকে পুরাইলাম যতটুকু কমলো অতটুকু পুরাইলাম আর ওদিকে চেক করলাম ঠিক আছে ওদিকে চেক করলাম না আচ্ছা এরপরে বুঝেছিলাম ওটা মোটামুটি মোবিলের মাপ পাইছি এরপরে বুঝেছিলাম মাস্টার সিলিন্ডার না এর আগে সপ্তাহে তো বুঝেছিলাম মাস্টার সিলিন্ডার ওটার নাম হচ্ছে মাস্টার সিলিন্ডার ওটার ভিতরে ব্রেকেল আছে কিনা খেয়াল করতাম ওই যে আছে না ব্রেকেল হ্যাঁ ওই যে ব্রেকেল আছে হ্যাঁ ওই যে খালা কাবার দেখাইছিলাম অফিসে মাস্টার সিলিন্ডারের সাথে লাগাল দেখে এটার নাম হচ্ছে বুস্টার এটার নাম কিটা বুস্টার ঠিক ওই জায়গার ভিতরে যাবো মাস্টার সিলিন্ডারের সাথে লাগাই যাবো আমরা যদি খুঁজতাম সহজে খুঁজতাম ব্রেক সিলিন্ডার হ্যাঁ ওই যে এটার ভিতরে ব্রেকেল পুরো আছে না যদি মাস্টার সিলিন্ডার রাকেট লিকে যায় ব্রেকে কাজ করতো না ব্রেকে কাজ করতো না কিংবা ব্রেকেল কম থাকলে একবারে কম থাকলে ব্রেকে কম কাজ করবে হ্যাঁ এটার নাম কিটা বলছিলাম মাস্টার সিলিন্ডার এটা সবসময় খুলিয়া বালা করি দেখাই না এটা নাম মাস্টার সিলিন্ডার মানে ব্রেক সিলিন্ডার আর একটা আছে ক্লাচ সিলিন্ডার এই যে এটা আমাদের ক্লাচ এল আছে ক্লাচ এল যদি থাকে তাহলে ক্লাসে কাজ করব ক্লাচ এল যদি না থাকে বাকেট লিকে গেছে কথা বুঝে গেছে ক্লাসে কাজ করতে না হ্যাঁ এরপরে গাড়ির মধ্যে কইছিলাম পাওয়ার অয়েল গিয়ার অয়েল কইছিলাম মানে কোন গাড়ির ভিতরে ওরকম একটা কাটা থাকে ওই জায়গা এটারে গিয়ার অয়েল চেক করা কাটা থাকে আবার কোন গাড়ি ফিক্সড
হ্যাঁ আমরা নেক্সট যখন বুঝেছিলাম তখন গিয়ার অয়েলে ফাটা আসলো, হ্যাঁ আর অন্য গাড়ি, কিন্তু এটা নাই, এটা ফিক্স করা আছে গিয়ার অয়েল। হ্যাঁ এটা যখন আপনার গিয়ারের খাম হইব, গিয়ারের চেঞ্জ হইব, তখনই গিয়ার চেঞ্জ করতে হবে, আর এর আগে কিন্তু চেঞ্জ করার দরকার নেই, চেক করার প্রয়োজন নেই। এরপরে থাকে পাওয়ার অয়েল, ওরকম ভাবে পাওয়ার অয়েল থাকে লাল থাকে, পাওয়ার অয়েল থাকে লাল, গিয়ার অয়েল থাকে লাল, ব্রেক অয়েল থাকে সাদা, আর ফানি থাকে সাদা। ফানিটা আলাদা, ব্রেক অয়েলটা আলাদা। এটা কতটুকু বুঝতাম ওই যে ওখানে ওই যে কাটা আছে অতক্ষণ পর্যন্ত থাকলে ঠিক আছে। আবার এটা ও চাইও দেখা যায় এটার ভিতরে অয়েল আছে, গিয়ার অয়েল। গিয়ার অয়েল যদি থাকে তাহলে আমার গাড়ি, পাওয়ার অয়েল যদি থাকে আমার পাওয়ার স্টারিং ইজিলি ঘুরবো, আর পাওয়ার অয়েল যদি না থাকে আমার পাওয়ার স্টারিং মোটামুটি জাম হয়ে যাবো। ওই যে পাওয়ার মোটরের সাথে ওই যে ওটা দেখো পাওয়ার মোটর, ওই যে বুঝলাম কোন গাড়ির ইঞ্জিনের সাথে লাগালে হয়, কোন গাড়ির চার্জিং আর্মের সাথে লাগান, এই গাড়ি ইঞ্জিন বেল্টের লাগে পাওয়ার মোটর লাগান, ও বেল্ট যদি ছিঁড়ে যায় পাওয়ার মোটরে জাম হয়ে যাবে। হ্যাঁ আর এই অয়েল যদি পাওয়ার অয়েল যদি গাড়িতে না থাকে পাওয়ার মোটরে চলে যাব, অয়েল না থাকা তখন কি হলো পাওয়ার মোটর চলে গেল, তখন স্টারিং হুইল জাম হয়ে গেল। ওটা বোঝা গেছে? এটা কি তার নাম বুঝলাম ব্রেক অয়েল, এরপরে হচ্ছে পাওয়ার অয়েল, এরপরে হচ্ছে মোবিল, হ্যাঁ এরপরে কি তা রেডিয়েটরের পানি। আচ্ছা এখন আমরা কইছিলাম বেল, কইছিলাম মানে বেল কইবার আগে তিনটা বেল কইছিলাম, তিনটা বেলের ভিতরে ওই যে বেলটা আছে কার মোবাইলের আলো আছে, হ্যাঁ এটা আছে টাইমিং বেল, এটা আছে ইঞ্জিন বেল, আর এটা আছে চার্জিং বেল। কটা বেল দেখলো? তিনটা বেল। হ্যাঁ তিনটা বেল, দুইটা বেল এক লগে, ওই যে দেখা যায় দুইটা বেল দেখা যায় না, দুইটা বেল এক লগে। হ্যাঁ আর টাইমিং বেলটা আলাদা, ওই যে কাভারের ভিতরে থাকে এটা দেখো টাইমিং বেল, দুইটা বেল এক লগে নি, আর একটা বেল আলাদা নি। যদি আমার গাড়ি কার্পেটার ইঞ্জিন হয়, যেমন ওরকম ভাবে খালা যদি ইঞ্জিন হয়, তাহলে আমার খুব খেয়াল করে থাকতে হবে। কিন্তু আমার চলন্ত অবস্থায় যদি বেল ছিঁড়ে যায়, আর আমার টাইমিং বেল যদি বিশেষ করে এটা হয়, টাইমিং বেল ছিঁড়ে গেলে কি তা করছিলাম কারেন্ট পাইতো না। হ্যাঁ কারেন্ট যদি না পায়, কারেন্ট যদি না পায় গাড়ি স্টার্ট হইতো না। কারণ আমি এটা চেক করার লাগি, আমি এটা যদি কার্পেটার ইঞ্জিন হয় বিশেষ করে, কার্পেটার ইঞ্জিন হলে আমার একটা গাড়ি স্টার্ট বন্ধ হয়েছে, এক সেলফ মারা স্টার্ট হন না, 2 নম্বর মারছি তাও না, 3 নম্বর আর সেলফ না মারা, তাহলে কি দেখবো টাইমিং যে লকার গুলো আছে ওগুলো একটা একটা করে ভাঙবে, আর একটা লকার ভাঙা মানে নতুন করে ইঞ্জিন রিপেয়ারিং করা। হেড খুলে লেদার করে নিয়ে যাও, এটা খাটো বানাও, নতুন করে বানাও, খুব কম টাকার ভিতরে হ্যাঁ খুব বেশি লাগবে। কারণ আমার সহজ হিসাব হয়েছে আমি কিটা করতাম, সিঁড়ি গেছে না চেক করতাম, ওই আমি কইতাম কিন্তু যারা চেক করবো একটা প্লাগের খুলে নিলাম, ওখানে থাকবো প্লাগের না নি, আমি একটা প্লাগের খুলে নিলাম, খুলিয়ে আমি একটা স্ক্রুড্রাইভার ঢুকাইলাম, হ্যাঁ স্ক্রুড্রাইভার ঢুকাইলাম, ও প্লাগের ঢুকাইলাম, ও তুমি গাড়ি যাও নিচে চেক করে স্টার্ট দিও, আমি প্লাগের ঢুকাইলাম, জানি ঢুকাই আমি ওই যে বডিটা আছে ও বডির সাথে কানেক্ট করলাম, কানেক্ট করার পরে যে কোনো একজনের সাথে স্টার্ট দিলাম। যদি এখান থেকে আমার গাড়ি কিটা মারে কারেন্ট মারে, তাহলে আমার গাড়ি টাইমিং বেল বালা আছে শীর্ষে না মারো, ওই যে কারেন্ট মারেন না আবার দাও, হ্যাঁ ওকে বন্ধু বন্ধু। যদি ওরকম ভাবে কারেন্ট মারে তাহলে আমার টাইমিং বেল শীর্ষে না, অন্য কোনো সমস্যা থাকতে পারে কারেন্টের। কারণ অন্য কোনো সমস্যা থাকলে আমি এটা কিনা বুঝি, আমি তো শিওর হয়ে গেলাম যে আমার গাড়ি টাইমিং বেল বালা আছে, অন্য কোনো ওয়ারিং এর কারেন্টের অন্য কোনো প্রবলেম থাকলে এটা আলাদা সাবজেক্ট। আমি শিওর হয়ে গেলাম কিটা কারেন্ট মারছে, যখন কারেন্ট মারছে ফ্যানটা কিন্তু চলছে না, হ্যাঁ তার মানে এটার মোটরের অবস্থা বেশি খারাপ হয়ে গেছে, ঠিক আছে না, মোটর চেঞ্জ করতে হবে। আচ্ছা আমরা টাইমিং বেল হিসাব পাইলাম, ধরো আমরা গাড়ি গ্যারেজ থেকে বার করতাম, গ্যারেজ থেকে বার সময় আমরা গাড়ি ইঞ্জিন সুইচ দিয়ে যে এখন যখন ইঞ্জিন সুইচ দিল তখন কি হলো গাড়ির ভিতরে কোনো রকমের বাতি আর না, কোনো বাতি আর না, এটা হচ্ছে ব্যাটারি সমস্যা লাগে বাতি ধরে, নাম তো আমরা জানি সাধারণত ব্যাটারি জানি, একটা থাকে ড্রাই ব্যাটারি, একটা থাকে পানি ব্যাটারি, যেমন হচ্ছে পানি ব্যাটারি। সর্বপ্রথম আমরা এক সপ্তাহ পরে কিটা করলাম খুলিয়া চেক করলাম, খুলিয়া কিটা করলাম চেক করলাম এটা পানি নিয়ে আসেনি, আসে না নি, হ্যাঁ পানি আছে, আমরা প্রত্যেকটা খুলিয়া চেক করতে হবে। ও যে দাগ দেখা যায় লাল দাগ দেখা গেলে শেষ হয়েছে, অন খুলিয়া চেক করলাম, খুলিয়া কিটা আছে কিটা বুঝলাম। ওনাও আমার গাড়ি ইঞ্জিন দেওয়ার সময় কয়টা বাতি জ্বলে, ব্যাটারি বাতি জ্বলে, চার্জিংয়ের বাতি জ্বলে, কত বাতি জ্বলে না, তখন এটা কি রইলো ব্যাটারি বাতি জ্বলে যাওয়ার কারণে জ্বললো, ঠিক আছে। এটা যদি না জ্বলে
সকালে কিন্তু এই সমস্যা করে বেশি। যেমন আমার অনেক সময় টার্মিনাল গুলা ডিল থাকতে পারে, কিংবা অনেক সময় টার্মিনাল গুলোর মধ্যে কার্বন জমে যেতে পারে, ময়লা যেটা দেখো অতিরিক্ত আর যদি ময়লা জমে যায় কি করবো, গাড়ি কারেন্ট সাপ্লাই করতো না। আমি এটার লাগে ইঞ্জিনিয়ার ডাক দিতাম না, আগে আমি গরম পানি আসছিল নি বাসাত, গরম পানি আনিয়া টার্মিনাল ডালি দিলাম, ডালি দিলে কার্বন গুলা যদি থাকে এগুলা মরে গেল, তখন সাথে সাথে আমার গাড়ি স্টার্ট হইব, মানে ড্যাশবোর্ডে বাতি আইব। এটা সকালে কিন্তু সমস্যা হয়। অনেক সময় আমরা ওই যে লাইন গুলা থাকে কারেন্টের কিংবা 8 লাইন আছে না, ওগুলা ডিল থাকে যায়, ডিল থাকলে স্টার্ট দেওয়ার সাথে সাথে সেল দেওয়ার সাথে সাথে কারেন্ট দিতে হবে, মিসফায়ার হয়, ক্যাট 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 করে মিসফায়ার হয়। তাহলে বুঝতে পারবেন যে কোনো একটা লাইন ডিল আছে। তখন আমি গরম পানি ঢালছি, তারপর যদি এখান থেকে কোনো রেসপন্স পাইলাম না, তখন আমার দায়িত্ব হচ্ছে যে কোনো 8-10 ডাল দিয়া ওটা খুলিয়া টার্মিনাল করে খুলিয়া পালা করি সুইচ কাগজ দিয়া পরিষ্কার করা, তখন এগুলো 100% শিওর। যদি ব্যাটারি লাগি প্রবলেম কিংবা ইলেকট্রিকের কারণে যদি প্রবলেম হয়, তাহলে এটা আবার সাথে সাথে কারেন্ট লাগবে। ওটা বুঝে গেছে? যদি ব্যাটারি জ্বলে যায়, ব্যাটারি জ্বলতো না, ব্যাটারি ড্যামেজ হইতে পারে, ব্যাটারি টেম্পার কমে যেতে পারে। যেমন আমার গাড়ি সারাদিন স্টার্ট হয়, সারাদিন গাড়ি সেলফি স্টার্ট হয়, যখনই গাড়ি কয়েক ঘন্টা বন্ধ থাকে তখন আর স্টার্ট হয়। যেমন সমস্যা থাকে এটা সকালে, সারা রাত্রে তো আর গাড়ি চলে না, তখন ব্যাটারি চার্জ পায় না, হ্যাঁ, তখন এটা কি হয় গাড়ির সেলফ না। আবার ব্যাটারি হেল্প দিয়া কোনো গাড়ি ধাক্কা দিয়া গাড়ি স্টার্ট হয়ে যায়, আবার কোনো গাড়ি হেল্পও সাহায্যে ব্যাটারির সাহায্যে হেল্প লইয়া তারপরে গাড়ি স্টার্ট দিতে হয়। যদি ওরকম ভাবে হয় তাহলে আপনার গাড়ি ব্যাটারি দুর্বল, ব্যাটারি চেঞ্জ করতে হবে। কথা বুঝা গেছে? সারাদিন চলে, কিন্তু যখনই ঠান্ডা বেশি লং টাইম থাকে যায় ঠান্ডা, তখন আর স্টার্ট হয় না। এখন আবার এখানে দেখতে হবে আপনার ব্যাটারি সমস্যা লাগে নাও হইতে পারে, চার্জিংয়ে নেওয়া সমস্যা লাগে হইতে পারে, গাড়ির চার্জ যেখান থেকে হয় ওখানে সমস্যা হইতে পারে। আপনার দেখতে হবে আপনার ব্যাটারিটা কতদিন, কিংবা অন্য কোনো ব্যাটারি লাগাই দেখতে হবে যেটা ব্যাটারি সমস্যা নেই। অন্য কোনো একটা ব্যাটারি হুট করি তো আমি এটা ব্যাটারি পাল্টা দিতে পারতাম না, এটা ব্যাটারি দাম অখন কি বাজারে 5,000 টাকা, ওখান কোন বাজার 5,000 টাকা ইনভেস্ট করার আগে একটু কষ্ট করি। হ্যাঁ, আমি শিওর হই যে আমি অন্য গাড়ি ব্যাটারি আনি আর চেক করি যে আমার গাড়ি ব্যাটারি প্রবলেম নেই, অন্য গাড়ি ব্যাটারি আনিয়া যদি দেখি সেম তার ব্যাটারি তার বাদ নাই, তাহলে এটা আমার ইলেকট্রিক্যাল সমস্যা আছে, চার্জিং এর আমার সমস্যা কিংবা ওয়্যারিং এর যে কোনো একটা সমস্যা হইতে পারে। এটা এক্স্যাক্টলি কোয়া যেত না যে কোনটা লাগে কোন সমস্যা হইতে পারে। হ্যাঁ, কারণ আমি হিসাব তো বুঝে লইছি, আমি ব্যাটারি চেঞ্জ করছি, ঠিক আছে না নি। অন্য গাড়ি ব্যাটারি লাগাইবার পরে যদি সেম সমস্যা হয় তাহলে ব্যাটারি দুর্বল, অন্য গাড়ি ব্যাটারি লাগাইবার পরে যদি সমস্যা না হয় তাহলে আমার অন্য কোনো ওয়্যারিং এর সমস্যা আছে। হ্যাঁ, ওই সমস্যা ব্যাটারি বাড়তি দেখাইলো, খেয়াল করলাম না, তারপরে চালাইলাম, এটা শেষ। ওটা হচ্ছে বেসিক সমস্যা। যেমন ও বেসিক সমস্যা রয়েছে, আমরা দেখলাম ফ্যান চলেন না, গাড়ি যখন ইঞ্জিন সুইচ দিব, ইঞ্জিন সুইচটা দেওয়া আসলে গিয়া খালি চাবি দিও, স্টার্ট দিও না, দেখো ইঞ্জিন সুইচ দেওয়ার সাথে সাথে ওখানে ফ্যান চলে, ফ্যানের একটা শব্দ করছে কিন্তু জানি, কিন্তু অন্য কোনো সময় যদি ফ্যান যদি না আসে, আগে যে ফ্যান চলছে না কোনো শব্দ করছে না। হ্যাঁ, আগে কিন্তু ফ্যান চললে ইঞ্জিন সুইচ দেওয়ার সাথে সাথে ফ্যান চলবে, চললে কি দেখবো বুঝতে হবে যে আমার গাড়ি ইঞ্জিন অন হয়েছে। আর আমার গাড়ি যদি বালা মডেল হয়, ওই যে বলছিলাম আরপিএম মিটার, এক্সট্রা দেওয়ার আগে কিন্তু আরপিএম মিটার ফাইল দিব। হ্যাঁ, এটা মনে রাখবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখতে পারবো তো যে অনেক সময় দেখছি ভাই গাড়ি স্টার্ট না হইলে অন্য গাড়ির সাহায্য লইয়া দেখছি ব্যাটারি ওর তো হেল্প, এটা দেখো হেল্প, ওই যে কইলাম হেল্প দিয়া তার দুইটা দেনা নি না, ব্যাটারি মুখে লাগাই যায়। তুমি কয় ও ব্যাটারি তুমি মুখে মায়া দাও, ও ব্যাটারি কয় মুখে মায়া দাও না, এটা দেখো হেল্প। ও যেটা কইছি বুঝাইছি, যদি ব্যাটারি দুর্বল থাকে তাহলে আরেকটা ব্যাটারির সাহায্যে আর দুইটা তারের সাহায্যে তাহলে হেল্প দিলে স্টার্ট হবে। ওখানে একটা ব্যাটারি থাকতে হবে আগে, কিংবা ওখানে একটা গাড়ি থাকতে হবে, দুইটা তার লাগাইলাম, কারেন্ট লাগাইলাম নাকি কিতা কয় আর্থিং এর জায়গা লাগাইলে কি হইলো, দুইটা যখন থাকবো আর এই ব্যাটারি যদি ভালো থাকে ঠাস করে ধরার লাগে লাগেও সেলফ দিলে সাথে সাথে স্টার্ট। এটা কোন সময় ব্যাটারি দুর্বল হয়ে গেল, আর যদি ব্যাটারি দুর্বল না হয় তাহলে দাদা করাছিনি। হ্যাঁ, মানে তারপর তো প্রশ্ন কোন সময় ব্যাটারি দুর্বল হয়ে গেল, আর যদি ব্যাটারি দুর্বল না হয় তাহলে দাদা করাছিনি। হ্যাঁ, মানে তারপর তো কিন্তু এটা অ্যাসিড পাম্পের সমস্যা, বারবার স্টার্ট দেওয়ার সাথে সাথে ফিউজ কাটি যায়, একটু প্রেসার দেওয়ার লগে লগে ফিউজ কাটি যায়, কিংবা ডাইরেক্ট এসে কন্ট্যাক্ট করার লগে লগে ফিউজ কাটি যায়। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সমস্যা। কারণ এখানে আমি বুঝতাম না, এখানে ইঞ্জিনিয়ার যারা ইলেকট্রিক্যাল যারা ইঞ্জিনিয়ার তারা বুঝবে। কথা বুঝা গেছে? কারণ আমি তো সমস্যা করছি